ডাক্তার ইসান চৌধুরী ইমার্জেন্সি সার্জারি শেষ করতে করতে রাত প্রায় 2টো বেজে গেছে। ওরি রুম থেকে বেরিয়ে নার্স আদিতিকে ডেকে বলল, শুনুন মিস অদিতি, আমি এখন বাড়ি যাচ্ছি। পেশেন্টের কিছু প্রয়োজন হলে আপনি একটু দেখবেন। অদিতি তখন বলে উঠল, ওকে স্যার। বলে ইসান চৌধুরী বেরিয়ে নিজের গাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এই রাঙামাটি পাহাড়ি আঁকাপাকা রাস্তা, তার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, যার ফলে রাস্তাটা ভেজা। এই পাহাড়ি রাস্তা ধরেই গাড়ি হেডলাইনে আলোয় গাড়ি ড্রাইভ করছে ঈশান। চোখে মুখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। এরই মধ্যে ঈশানের মার ফোন আসে। ঈশান এক হাতে কল রিসিভ করে কথা বলতে থাকে তার মায়ের সাথে। অপরদিকে ক্ষতবিক্ষত অবস্থায় ভেজা পাহাড়ি রাস্তায় এলোমেলো ভাবে দৌড়ে যাচ্ছে ইসরা। গভীর রাতে পাহাড়ি এলাকা শুনশান, মাঝে মাঝে পাহাড়ের জঙ্গল থেকে ঝিঝি পোকারা ডেকে যাচ্ছে। সারা শরীরে কাঁচের টুকরোয় ক্ষতবিক্ষত ইসরার, চোখ ঝাপসা হয়ে আসছে। তবুও যে দৌড় থামালে চলবে না তার, এ সাজে আর উপায় নেই। হঠাৎ ইসরার চোখে গাড়ির হেডলাইনে আলো এসে পড়ায় তাল সামলাতে না পেরে একদম গাড়ির সামনে গিয়ে পড়েছে। ওদিকে ঈশান ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় হঠাৎ করে গাড়ির সামনে এত রাতে কেউ চলে আসায় হকচকিয়ে যায় সে। অতঃপর জোরে ব্রেক চাপে গাড়িটা থামিয়ে কোনো রকমে তার মাকে বলে ওঠে, মা একটু রাখছি। কথাটা বলেই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে ঈশান। গাড়ির সামনে এসে বলে, এক্সকিউজ মি, দেখে চলতে পারেন না? এত রাতে ওভাবে রাস্তায় দৌড়াচ্ছেন কেন? ঈশান কথাটা বলেই ইসরার মাথাটা হাতে নিতেই দেখলো সম্পূর্ণ সেন্সলেস হয়ে কপাল পেটে রক্ত গলগল করে বেরিয়ে যাচ্ছে। তাছাড়া পরনে সাদা বেগুনি শাড়িটাও রক্তে মাখামাখি অবস্থা, সাথে হাতে পায়ে কাঁচের টুকরোয় ক্ষতবিক্ষত চিহ্ন। ঈশান বলে ওঠে, ও শিট, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, এমার্জেন্সি হসপিটালে নিতে হবে। বলে ইসরাকে করে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে ঈশান আবারও হসপিটালের দিকে গাড়ি ঘোরালো। বেশ খানিকক্ষণ বাদে হসপিটালে ইসরাকে কোলে তুলে নিয়ে ঢুকলো ঈশান। ঈশানকে এভাবে ঢুকতে দেখেই অদিতি এগিয়ে এসে বলল, কি হয়েছে স্যার? ইনি কে? এনার তো প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি এমার্জেন্সিতে নিয়ে চলুন স্যার। সাথে সাথে ঈশানও বলে ওঠে, ব্যবস্থা করো কুইকলি। ইসরাকে নিয়ে এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যায় ঈশান। অপরদিকে সেলিনা বেগম, ঈশানের মা, আর ঈশিতা, ঈশানের বোন, ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করছে। ঈশিতা চিন্তিত হয়ে তার মাকে বলে ওঠে, আম্মু, ভাইয়া এখনো কেন এলো না বলো তো? সে কখন তোমাকে ফোন করেছিল যে। এখানে আম্মু তখন বলল, সেটাই তো, তোর ভাই তো অনেকক্ষণ আগেই বলেছিল আসছে, এখনো তো আসেনি তোর ভাই, আর এখন তো আবার ফোনটাও সুইচ অফ। ঈশিতা তখন বলে উঠল, আচ্ছা অদিতি আব্বুকে ফোন করলে হয় না? ঈশানের আম্মু তখন বলে উঠল, করে দেখতো। ঈশিতা অদিতির নাম্বারে ফোন দিল, কিন্তু অদিতির নাম্বারও ছিল সুইচ অফ। এবার ঈশিতাও চিন্তিত হয়ে তার আম্মুকে বলে উঠল, আম্মু, কি হয়েছে বলো তো? এখন তো আবার অদিতি আপুরও ফোনটা সুইচ অফ। ভাইয়াটার কি হলো বলো তো? আমার যে খুব চিন্তা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ডক্টর মাহমুদুর রহমান সিয়ানের অপারেশন শেষ করে ওটি থেকে বেরোলো। সানভি মাথা নিচু করে কেঁদেই চলেছে। উনি এসে সানভির কাঁধে হাত রাখলেন, বললেন, মাহমুদ, সিয়ানের অপারেশন সাকসেসফুল। আশা করি 2-4 আওয়ার্সের মধ্যেই জ্ঞান ফিরবে। চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই ওকে কেবিনে শিফট করা হবে। আর চিন্তা করো না, হয়তো তুমিও আবার অসুস্থ হয়ে পড়বে। কিছুক্ষণ পর সিয়ানকে কেবিনে শিফট করা হলো। সানভির সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ভাইয়ের কেবিনে ঢুকলো। এদিকে ইসরার অপারেশন চলছে, তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, পালস রেট খুবই কম। হাত পায়ের থেকে একটু একটু করে কাঁচের টুকরো তুলে ট্রেতে রাখছে ঈশান। অদিতি এটা সেটা এগিয়ে দিতে দিতে বলছে, ইস, কাজে মেয়েটাকে এভাবে টর্চার করেছে স্যার। ঈশান তখন বলে উঠল, জানি না, বলতে পারছি না। তুলোটা দাও তো অদিতি। অদিতি বলে উঠল, এই নিন স্যার। দিয়ে দিল ঈশানকে। ঈশানও খুব কেয়ারফুল ইসরার শরীরের সমস্ত রক্ত ক্ষত পরিষ্কার করছে, তারপর অ্যান্টিসেপ্টিক লাগিয়ে ব্যান্ডেজও করে দিল। ইসরার শরীরে যা তা একটা অবস্থা, নয়তো আবার ইনফেকশন হয়ে যেতে পারে। ইসরার মাথা সেলাই করে পুরো মাথাটা ব্যান্ডেজ করা হয়েছে। ওর মাথায় ব্লিডিং কিন্তু এখনো কমেনি, ব্রেনে বেশ বড়সড় রকমের একটা ইফেক্ট করেছে। অদিতি তখন বলে উঠল, স্যার, ওর মাথার ব্লিডিং তো এখনো বন্ধ হয়নি। ঈশান তখন বলে উঠল, ও মাথায় বেশ বড়সড় রকমের আঘাত পেয়েছে, মেমোরি লসও হয়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ইসরার অপারেশন ডান। মধ্যরাত হওয়ায় ওরা ছাড়া তেমন কোনো ডাক্তার নার্সই ছিল না হসপিটালে, শুধু ঈশান, অদিতি আর একজন নার্স ছিল। ইসরাকে আইসিইউ রুমে শিফট করা হয়। ওর অবস্থা খুবই ডিফিকাল্ট।
ওর মাথায় আঘাতটা বেনে প্রচণ্ড ইফেক্ট ফেলেছে। তার জন্যই নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, আর পালস রেটও খুবই কম। সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে ঈশান। মেয়েটার কিছু হয়ে গেলে যেন সে নিজেকে ক্ষমা করতে পারবে না। মেয়েটার মলিন মুখে এক অদ্ভুত মায়া, যে মায়ায় অলরেডি ঈশানও পড়ে গেছে। ঈশানের হাতের কাচের টুকরোই খোঁচায় বের হওয়া রক্তের জায়গা শুকিয়ে জমাট বেঁধে গেছে। আসলে তখন ইসরাকে করে নেওয়ার সময় ওর হাতে পায়ে কাজগুলোই কোনো রকমে ক্ষত লেগে গেছে ঈশানের হাতে। অদিতি বলে উঠলো তা দেখে, স্যার আপনিও তো ইনজিওর, আপনাকে ড্রেসিং করে দেই। ঈশান তখন বলে উঠলো, আই এম ফাইন অদিতি, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক আছি একদম। অদিতি তখন বলে উঠলো, বাট স্যার। ঈশান তখন বলে উঠলো, এত হাইপার হওয়ার কিছুই নেই, আমার কিছুই হয়নি। আজান দিতে যাচ্ছে বাইরে, প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঈশান নিজের কেবিনে নামাজটা পড়ে নিল। নামাজ শেষে চেয়ারে এসে বসলো সে। অদিতি দরজায় লক করে তখন বলল, মে আই কাম ইন স্যার? ঈশান তখন বলে উঠল, ইয়েস কাম। অদিতি এসে ঈশানের সামনে চেয়ারটায় বসলো। অদিতি বলে উঠল, স্যার ওনাকে কোথায় পেলেন? ইসরার ঈশানের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সবটা বলল ঈশান। অদিতি তখন বলে উঠল, স্যার আপনি বাড়ি যাবেন না? ঈশান তখন বলে উঠল, যাব কিছুক্ষণ পর, আমার সাথে আইসিইউ কেবিনে চলো তো, ওনাকে একটা বার চেক আপ করে তারপর যাব। ঈশান ইসরার এক পাশে বসে ওর পার্স চেক করছে। পার্সের গতি এখনো খুব একটা ভালো না। ঈশান তখন বলে উঠল অদিতিকে, শুনুন অদিতি। অদিতি বলে উঠল, জি স্যার বলুন। ঈশান তখন বলে উঠল অদিতিকে, উনি এখনও বিপদমুক্ত নয়, আমি বাড়ি গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবারও আসছি, আপনি ওনার খেয়াল রাখবেন। অদিতি তখন বলে উঠল, স্যার আপনি কোনো টেনশন নেবেন না, আমি আছি এখানে। তাছাড়া রুহি ম্যাডামও চলে এসেছে, উনি আর আমি মিলে দেখে রাখবো, আপনি বাড়িতে যেতে পারেন নিশ্চিন্তে। তখন বলে উঠল ঈশানও, ওকে বলে ঈশান বেরিয়ে এলো। ওর মাথাটা পুরো ঝিমঝিম করছে। রাত থেকে একটার পর একটা প্রেশার গিয়েছে ওর উপর দিয়ে। প্রায় আধ ঘন্টা পর ঈশান বাড়ি এসে পৌঁছালো। ওর হসপিটাল থেকে বাড়ির দূরত্ব আধ ঘন্টার মতো পথ। ঈশান বাড়ির ডোরবেল বাজাতেই দৌড়ে এসে দরজা খুললো ঈশিতা। ঈশিতা বলে উঠল চিন্তিত হয়ে, কি ব্যাপার ভাইয়া, সারা রাত তুমি কোথায় ছিলে? মায়ের সাথে না কথা হলো তোমার? তখন ঈশান বলে উঠল, ভেতরে চল সবটা বলছি। ঈশান ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। সেলিনা বেগম টেবিলে ব্রেকফাস্ট সাজালেন। ঈশানের আম্মু তখন বলে উঠল, কিরে কোথায় ছিলি সারা রাত তুই? তার উপর আবার ফোনটাও সুইচ অফ, কতটা টেনশনে ছিলাম জানিস আমরা। ঈশান রাস্তা থেকে ঘটে যাওয়া সব ঘটনাই হসপিটাল পর্যন্ত সবটা বলল তাদের। সেলিনা বেগম তখন বলে উঠলেন, এত রাতে একটা মেয়ে রাস্তায় ওভাবে, মেয়েটা কে, কোথায় থাকে সে? প্রত্যুত্তরে ঈশান বলে উঠল, ওনার এখনো জ্ঞান ফিরেনি আম্মু, জ্ঞান ফিরলে বলতে পারবো, বাট ওনার ব্রেনে অনেকটা ইফেক্ট পড়েছে, মেমোরি লস হওয়ার সম্ভাবনা বেশি, অবস্থা বেশি একটা ভালো না, বুঝতে পারছি না কি হবে। ব্রেকফাস্ট শেষ করে ঈশান নিজের রুমে যেতে যেতে বলে উঠল, ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে আমি আবার হসপিটালে যাব আম্মু। ঈশানের আম্মু তখন চিন্তিত হয়ে বলল, সে কি সারা রাত তো বাড়ির বাইরে ছিলি, আবার 2 ঘন্টা পরেই চলে যাবি? ঈশান তখন বলে উঠল, ওনার কন্ডিশন খুব একটা ভালো না, এভাবে অদিতি আর রুহির উপর আমি ভরসা করতে পারছি না, আমার পেশেন্টের উপর আমার একটা দায়িত্ব আছে। আর ঈশান চৌধুরী নিজের দায়িত্বে কখনো অবহেলা করে না, তাই ঘন্টা দুয়েক পরেই আমি চলে যাব হসপিটালে। প্রায় 2 ঘন্টা পর অ্যালার্মের শব্দে চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো ঈশানের। ঘুমো ঘুমো চোখে বেড সাইডে টেবিলে চশমাটা পরে নিল। তারপর অ্যালার্মটা বন্ধ করে উঠে বসলো সে। মাথা ব্যথাটা এখনো কমেনি, এক কাপ কড়া করে কফি খেতে পারলে ভালো হতো। ঈশান তখন বলে উঠল, মা ও মা, তাড়াতাড়ি করে 1 কাপ কফি করে দাও তো, মাথাটা ভীষণ ধরেছে। মিনিট 5-এর মাথায় সেলিনা বেগম তড়িঘড়ি করে কফি করে ছেলের রুমে এলেন। বললেন, এই নে বাবা। ঈশানও কফিটা নিয়ে শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে ঈশান দ্রুত আইসিইউতে প্রবেশ করলো। তখন অদিতি দেখে বলে উঠল, স্যার আপনি এসেছেন? ঈশান তখন বলে উঠল, উনি কেমন আছে অদিতি? প্রত্যুত্তরে অদিতি বলে উঠল, স্যার আগের মতো করেই, কোনো পজিটিভ কিছুই দেখলাম না। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে ইসরাকে চেক আপ করতে লাগলো। হসপিটালে অনেক নার্স রুহি বলে উঠল, 4-5 ঘন্টা তো কেটেছে, ওনার তো এখনো রেসপন্স পাওয়া যায়নি স্যার। রুহির কথায় ঈশান জবাব দিল, উনি মাথায় বেশ বড়সড় রকমের আঘাত পেয়েছে, তাই এখনো কোনো রেসপন্স নেই, ওনাকে আজ 24 আওয়ার্স এই আইসিইউতে অবজারভেশনে রাখতে হবে, তারপর দেখা যাক কি করা যায়। বলেই বেরিয়ে নিজের কেবিনে চলে গেল ঈশান।
পাহাড়ের উপরে একটা ভাঙা বাড়িতে এসে ঢুকলো শাওন। রুমের একপাশে তার ছেলেপেলেগুলো বেঘরে ঘুমাচ্ছে। সেখানে ফার্সিয়াকে না দেখেই শাওনের মাথা গরম হয়ে এলো। চেঁচিয়ে বলতে লাগলো, তোদের কি এই কারণে রেখেছিলাম? সারা রাত মদ খেয়ে বেঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে এক একটা, আর এদিকে যে মেয়েটা নেই সে খেয়াল আছে তোদের? শাওনের কথায় ওরা তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। তারপর তাকে দেখলো ফার্সিয়া নেই। ছেলেগুলো অবাক হয়ে পড়ল, মেয়েটাকে তো এখানেই বেঁধে রেখেছিলাম, কোথায় গেল তাহলে? শাওন তখন বলে উঠল, সেটা তোরা জানিস? তোরা থাকা সত্ত্বেও তোদের চোখ ফাঁকি দিয়ে ও বেরিয়ে যায় কি করে এখান থেকে? ছেলেগুলো তখন শাওনকে বলে উঠল, সরি বস, আমরা এক্ষুনি বেরোচ্ছি মেয়েটাকে খুঁজে আনার জন্য। শাওন তখন বলে উঠল, আর একটা কথাও শুনতে চাই না আমি, ইমিডিয়েটলি ফার্সিয়াকে খুঁজে আন। তোদের জাস্ট 2 ঘন্টা সময় দিলাম। এই পুরো রাঙামাটি শহরে যেখান থেকে পারিস ওকে এনে আমার সামনে হাজির করবি, আর তা না হলে তোদের এক একটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ছেলেগুলো তখন বলে উঠল, আপনি চিন্তা করবেন না বস, আমরা এখনই যাব আর ওকে নিয়ে আসবো। বলেই ছেলেগুলো হনহন করে বাইরে বেরিয়ে গেল। আর শাওন রাগে গজগজ করতে করতে বসে পড়ল। শিয়ানের জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগে। সানভি শিয়ানের বুকে গুলি লাগা জায়গাটা ব্যান্ডেজের উপর হাত রেখে কাঁদছে। শিয়ান চোখ মেলে আস্তে আস্তে বলে উঠল, ফার্সিয়া কোথায় সানভি? সানভি তখন বলে উঠল, ভাবিকে শাওন ভাইরা তুলে নিয়ে গেছে। শিয়ান চট করে শোয়া থেকে উঠে বসল। পাশ থেকে ছাদটা গায়ে নিতে নিতে বলল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ফার্সিয়াকে খুঁজতে হবে। সানভি তখন বলে উঠল ভাইয়াকে, ভাইয়া এমন করিস না, তুই যে এখনো সুস্থ হসনি, এই অবস্থায় তুই ওকে এখন কোথায় খুঁজবি? শিয়ান তখন বলে উঠল, আমি কিছু জানি না, আমার ফার্সিয়াকে খুঁজে বের করতেই হবে, ওর কিছু হয়ে গেলে আমি। সানভি তখন শিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া যাস না। শিয়ান তখন বলে উঠল, সানভি সর আমার সামনে থেকে, আমার কিছুই হয়নি, আমার যে ওকে খুঁজে বের করতেই হবে। সানভি তখন বলে উঠল, ভাইয়া আমার কথাটা একবার শোন। তখন শিয়ান বলে উঠল, তুই সরে যা আমার সামনে থেকে, আমাকে যেতে দে। সানভি শিয়ানকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু শিয়ান তো মানছে না। সানভি এবার চেঁচিয়ে বলতে লাগলো, মাহবুদ আঙ্কেল, ভাইয়া আমার কথা শুনছে না, ভাইয়া বেরিয়ে যেতে চাইছে। সঙ্গে সঙ্গে ডক্টর মাহবুদ রহমান আর 2 জন নার্স এসে শিয়ানকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু শিয়ান কারো কথাই শুনছে না। শিয়ান কারো কথা না শুনেই বলে উঠল, আঙ্কেল আম ফিট নাও, লেট মি গো। মাহমুদ রহমান তখন বলে উঠল, শিয়ান তুমি এখনো সুস্থ হওনি, কয়েক ঘন্টা আগে মাত্রই তোমার অপারেশন কমপ্লিট হয়েছে, এভাবে এই অবস্থায় বাইরে গেলে তোমার বুকে ইনফেকশন হয়ে যেতে পারে, এখন তোমার রেস্ট নেওয়া দরকার। শিয়ান তখন বলে উঠল, আঙ্কেল আমার ফার্সিয়াকে খুঁজে বের করতেই হবে। মাহমুদ আঙ্কেল তখন বলে উঠল, তুমি সুস্থ হও, আমরা পুলিশে ইনফর্ম করেছি, পুলিশ নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর দেবে, আর তা না হলে তুমি সুস্থ হলে 2-1 দিন পরেই যেও। তারপর শিয়ান কারোর কথা না শুনেই ডক্টর মাহবুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। সানভি তখন পিছন থেকে বলে উঠল, ভাইয়া যাস না, আমার কথাটা একবার শোন ভাইয়া। 24 ঘন্টা কেটে গেছে, ইসরা এখনো জ্ঞান ফিরেনি, তবে পালস রেট একদম নর্মাল এখন। অদিতি আর রুহি আইসিইউতে বসে আছে, আর ইথান কেবিনে পেশেন্ট দেখছে। ঈশান অদিতিকে কল দিয়ে বলল, অদিতি ওনার জ্ঞান ফিরেছে? অদিতি তখন বলে উঠল, স্যার এখনো ফেরেনি। ঈশান তখন বলে উঠল, ওকে, ওনার জ্ঞান ফিরলে আমাকে বলবেন। অদিতিও বলে উঠল, জি স্যার। অদিতি ফোন রেখে দিতে যাবে এমন সময় ইসরা হাত পায়ের আঙুল একটু একটু করে নড়তে লাগলো। অদিতি তখন সাথে হাতেই বলে উঠল, স্যার স্যার উনি রেসপন্স করেছেন, হাত পায়ের আঙুল নড়ছে। ঈশান তখন বলে উঠল, ওকে আপনি বসুন ওর কাছে, আমি আসছি এখনই। ঈশান পেশেন্টদের তখন বলল, এক্সকিউজ মি, আমাকে এমার্জেন্সি একটু আইসিইউতে যেতে হবে, আপনারা একটু অপেক্ষা করুন। বলে আইসিইউর দিকে চলে গেল ঈশান। আইসিইউতে ঢুকে ইসরার পাশে বসে পালস চেক করতে লাগলো। চোখের পাপড়ি নড়ছে ইসরার। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে করে চোখ মেলে তাকালো ইসরা। সব কেমন ঘোলা ঘোলা লাগছে তার কাছে, মাথাটাও ঘুরছে। অদিতি তখন বলে উঠল, স্যার স্যার ওনার জ্ঞান ফিরেছে। ঈশান তখন বলে উঠল, আমি দেখছি, জোরে কথা বলবে না, ওনার নীরবতা প্রয়োজন। ইসরা কোথায় আছে কিছু বুঝে উঠতে পারছে না। ঈশান সমস্ত চেক আপ করে অক্সিজেন মাস্কটা খুলল। এখন মোটামুটি ইসরা স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছে। ঈশান তখন অদিতিকে বলে উঠল, একটু জল দিন তো ওনাকে। অদিতি তখন বলে উঠল, জি স্যার এক্ষুনি দিচ্ছি। অদিতি 1 গ্লাস পানি নিয়ে ইসরার মাথাটা হালকা উঁচু করে তুলে পানি ওকে খাওয়ালো। বেশ খানিকক্ষণ পর ঈশান ইসরাকে জিজ্ঞেস করে উঠল,
আপনার নাম কি? ইসরা কিছু বলতে পারল না, শুধু তাকিয়েই রইল। ঈশান তখন বলে উঠল, এক্সকিউজ মি, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? ইসরা কিছুই বলতে পারছে না। ঈশান তখন বলে উঠল, আপনাকে কিছু জিজ্ঞেস করলাম তো। ইসরা মাথাটা চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, জানি না, আমি আমি কিছুই জানি না। ঈশান তখন শান্ত করার জন্য বলে উঠল, ওকে ওকে, শান্ত হন, বেশি স্ট্রেস নেবেন না, আপনার মাথায় সমস্যা হবে। আপনার এখনই কিছু মনে করতে হবে না। রুহি, তুমি ওনার কাছে থাকো, আর বেশি করে স্ট্রেস যেন না নেয় সেদিকে খেয়াল রাখো। আমি একটু কেবিনে যাচ্ছি। অদিতি, আপনি আমার সাথেই আসুন। বলেই ঈশান আইসিইউ দরজা খুলে বেরিয়ে গেল সেখান থেকে। আর পেছন পেছন অদিতিও গেল। কেবিনে ঢুকে ঈশান নিজের চেয়ারে বসলো। অদিতিকে বসতেও বলল। অদিতি বসতে বসতে বলে উঠল, কি হলো বলুন তো স্যার? ওনার কি সত্যি সত্যি মেমোরি লস হয়ে গেছে? কিছুই মনে নেই? ঈশান তখন বলে উঠল, হ্যাঁ সেটাই তো দেখছি, যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো। অদিতি তখন বলে উঠল, উনি যদি কিছু না বলতে পারেন তাহলে ওনার বাড়ির লোকদের খবর দিব কি করে? ঈশান তখন বলে উঠল, আগে উনি সুস্থ হন, তারপর দেখা যাক। আমি এখন পেশেন্ট দেখব, আপনি যেতে পারেন। অদিতিও তখন বলল, ওকে স্যার। ঈশানের পেশেন্ট দেখা শেষে আইসিইউতে ঢুকলো আবারও। রুহি এগিয়ে এসে তখন বলল, স্যার, ওনার হাতে এই আংটিটা দেখার পর থেকেই কেমন যেন করছেন ইনি। রাস্তায় যখন ইসরাকে ঈশান পেয়েছিল তখন ইসরার পরনে একটা সাদা আর বেগুনি রঙের শাড়ি ছিল, সাথে কিছু গহনাও ছিল। অপারেশনের সময় সবগুলো গহনা খুলে রাখা হয়, কিন্তু এই হাতে আংটিটা আর খোলা হয়নি। তখন ঈশান গিয়ে তার পাশে বসলো। তখন ইসরা বলতে লাগলো, আংটিটা আংটিটা আমার। ঈশান তখন বলে উঠলো শান্ত করার জন্য, আপনি শান্ত হন আগে, আপনার মাথায় ইফেক্ট করবে, আর এখনই কিছু মনে করার প্রয়োজন নেই, এতে প্রেশার হবে। কিন্তু ইসরা কিছুতেই শান্ত হচ্ছে না। আংটির দিকে যতবার ওর চোখ যাচ্ছে ততবারই ওর মনে হচ্ছে আংটিটা ওর খুব কাছের কেউ ওকে দিয়েছিল, কিন্তু ওই যে কে দিয়েছে সেটাই মনে করতে পারছে না সে। পাশের টেবিলে ওর শাড়ি আর বাকি গহনাগুলো ছিল। ওর চোখ সেগুলোর দিকে যেতেই আরো অশান্ত হয়ে উঠল। আধা অবস্থাতে হাত বাড়িয়ে এগুলো নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল ইসরা, এগুলো এগুলো তো। বলেই আবার মাথা চেপে ধরে কেঁদে দিল ইসরা। ইসরা বলে উঠল কাঁদতে কাঁদতে, আমার কিছু মনে পড়ছে না কেন? আমার কিছু মনে পড়ছে না। এগুলো না আমার কাছে খুব কাছের, কিন্তু বিশ্বাস করুন আমার কিছুই মনে নেই, আমি কিছুই মনে করতে পারছি না। ঈশান তখন ওকে শান্ত করার জন্য বলল, ওকে ওকে, রিল্যাক্স, আপনার এখনই কিছু মনে করতে হবে না, আপনি আগে রেস্ট করুন প্লিজ। ইসরা কেঁদেই চলেছে আর বারবার বলছে, আমি কিছুই মনে করতে পারছি না। রুহি তার সাথে আরো দুজন নার্স মিলে ইসরাকে থামানোর চেষ্টা করছে। তখন ঈশান অদিতিকে বলে উঠল, অদিতি শুনুন, ওনাকে আপাতত একটা স্লিপ ইঞ্জেকশন দিয়ে দিন, না হলে ওনার মাথায় আরো বেশি ইফেক্ট করবে। অদিতি তখন বলে উঠল, ওকে স্যার। অদিতি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মাঝেই ইসরা ঘুমিয়ে গেল। অদিতি তখন বলে উঠল, স্যার, আমার মনে হচ্ছে ওই শাড়ি আর গহনাগুলো নিয়ে ওনার কোনো অতীত আছে, যেটা ওনার বারবার মাথায় আসছে কিন্তু মনে করতে পারছে না। এগুলো এমন কোনো বিষয়ের সাথে জড়িত, বিষয়টা ওনার কাছে খুব কাছের, তার জন্যই উনি এমন করছেন। ঈশান তখন বলে উঠল, হতেও পারে উনি ওনার ঘুম ভাঙার পর ওনাকে যথেষ্ট পরিমাণ শান্ত রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু আরও বেশি খারাপ অবস্থা হতে পারে। সানভির ফ্ল্যাটে সানভি আর ডক্টর মাহমুদ রহমাত বসে আছে আর অপেক্ষা করছে সিয়ানের জন্য, কিন্তু সেই যে সকাল থেকে সিয়ান বেরিয়েছে এখনো ফেরার নাম অবধি নেই, এমনকি ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। রাত প্রায় 1টার কাছাকাছি ক্লান্ত শরীর নিয়ে সানভির ফ্ল্যাটে এসেছে সিয়ান। আসলে সানভি ফোনে মেসেজ দিয়ে রেখেছিল ওর ফ্ল্যাটে আসার জন্য। সিয়ান ফোন অন করার পরে সানভির মেসেজটা দেখে এখানেই চলে আসে। ড্রয়িং রুমে এসে থপ করে সোফায় বসে পড়ল। সানভি দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে সিয়ানকে দিল। সানভি তখন বলে উঠল, ভাইয়া, সারাদিন তুই কোথায় ছিলি? তোর শরীরে এই অবস্থায় এভাবে ছুটোছুটির কোনো মানে আছে? সিয়ান পানিটা খেয়ে নিল। সিয়ানের সাদা শার্টের ওপর দিয়ে বুকে রক্ত দেখা যাচ্ছে। মাহমুদ আঙ্কেল এসে সিয়ানের শার্টের বোতাম খুলে আগের ব্যান্ডেজটা সরিয়ে আবার নতুন করে ড্রেসিং করতে করতে বলে উঠল, তোমাকে না কত করে বললাম এমন অবস্থা বেরিও না। আঙ্কেল তো তোমার বাবার মতোই, তোমার বাবার কথা হলে সেটা ফেলতে পারতে তুমি। ওনার কথায় সিয়ানের কোনো হেলদোল নেই। মাহমুদ আঙ্কেল আবারও বলে উঠল, কারোর সাথে কথা বলছি আমি, কোনো হেলদোলই নেই।
দেখেছো, পুরো ব্যান্ডেজটা ভিজে গেছে। সারাদিনে এটা অন্তত আরও একবার ড্রেসিং করা লাগতো। আর কবে নিজের ভালোটা বুঝবে বলো তো? শিয়ান তখন বলে উঠল, আমি এমনিতেও ভালো নেই আঙ্কেল। আমার ভালো থাকা খারাপ লাগা সব কিছু একমাত্র ফার্সিয়া। ওকে ছাড়া আমি ভালো নেই। শানভি তখন শান্ত হয়েই জিজ্ঞেস করে উঠল, ভাবির কোনো খোঁজ পেলি ভাইয়া? শিয়ান তখন হতাশ হয়ে বলল, পুরো চট্টগ্রাম শহরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ওকে খুঁজিনি। আমার পুরো ফ্রেন্ড সার্কেলকে দিয়েও খুঁজিয়েছি, কিন্তু কোনো খোঁজই পেলাম না। শিয়ানের কথায় সানভি বলে উঠল, তাহলে ওকে কোথায় নিয়ে গেল শাওন ভাইয়া? শিয়ান তখন বলে উঠল, আমি শিওর শাওন ওকে এই শহরেই রাখেনি। এই শহরে বাইরে ওকে নিয়ে গেছে। তবে যেখান থেকেই হোক ওকে আমি খুঁজে বের করবই। 3-4 দিন কেটে গেছে। ইসরাকে কেবিনে শিফট করা হয়েছে। ইসরার হাত পায়ে ক্ষত সেরেছে, কিন্তু মাথার আঘাত তো আর এত সহজে সারবে না। ওর পুরো মাথায় এখনো ব্যান্ডেজ করা। আজকে ইসানের সাথে ইসিতাও হসপিটালে এসেছে। ওর খুব ইন্টারেস্ট হচ্ছে মেয়েটাকে দেখার জন্য। ইসরার কথা ইসানের কাছে শুনেছে। ইসান ইসরাকে চেক আপ করার পর রুম থেকে বেরিয়ে যায়। ইসিতা ইসরার পাশে বসে বলে, এই যে দেখেছো, ডক্টর ইসান চৌধুরীর আমি একমাত্র বোন। ভাইয়ার কাছে তোমার কথা শুনেছিলাম, তাই তোমাকে দেখতে চলে এসেছি। আচ্ছা, তোমার নাম কি গো? ইসরা তখনও ইসিতার দিকে তাকিয়ে রইল। খানিক বাদে আস্তে আস্তে করে বলল, আমার মনে নেই। ইসিতা তখন বলে উঠল, খুবই মিষ্টি তুমি দেখতে। তোমাকে কি মিষ্টি বলে ডাকবো আমি? ইসরাও হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। এমন অনেকক্ষণ ধরে ইসরা আর ইসিতা গল্প করল দুজনে। আজ ইসরারও কিছুটা ভালো লাগছে কার সাথে খানিকক্ষণ কথা বলতে পেরে। এই 3-4টা দিন তো একা একাই বোর হচ্ছিল সে। কিন্তু ওই শাড়ি গহনাগুলো যখনই দেখছে তখনই কেঁদে দিয়েছে। ওর অশান্ত মন হয়ে উঠছে কেমন। মনে হচ্ছে ওর কোনো কাছের জিনিস ওর থেকে অনেক দূরে গিয়েছে, কিন্তু সেটা কিছুতেই মনে করতে পারছে না। বাড়িতে ফিরে এসে ইসিতা বলে উঠল তার মাকে, আমু জানো, ভাইয়াদের হসপিটালে যে মেয়েটাকে ভাইয়া পেয়েছিল না, অনেক মিষ্টি দেখতে, অনেক সুন্দর, কথাগুলো না খুব ভালো, খুব নরম স্বভাবের মেয়েটা। কিন্তু না, ওর কিছুই মনে নেই। মনে না থাকার কারণে ওর নামটাও জানতে পারলাম না। তাই আমি বলেছি তোমাকে আমি মিষ্টি বলেই ডাকবো। জানো আম্মু, মিষ্টি না অনেক মিশুক একটা মেয়ে। এই যে আমি গেলাম, এই অল্প কিছুক্ষণের মধ্যেই আমার সাথে বেশ ভালোভাবে মিশে গিয়েছে। আসলে এই 3-4টা দিন তো একা একা ওর ভালোই লাগেনি। তাই ভাবলাম ওর সাথে গল্প করে আসলে ওর মনটাও ভালো হবে, আর খারাপ লাগাটাও কেটে যাবে। তখন ইখানে আম্মু বলে উঠল, আচ্ছা এবার হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে নে। ইশিতা তখন বলে উঠল, আচ্ছা আম্মু, তুমি কালকে যাবে ওকে দেখতে? তোমারও না ওকে খুব ভালো লাগবে দেখো। ইখানে আম্মু তখন বলে উঠল, আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে যাব। এখন তুই ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। ইশিতা ফ্রেশ হতে ওর রুমে চলে গেল। এদিকে শাওনের লোকজন ফার্সিয়াকে খুঁজে পায়নি। ওরা সবাই চট্টগ্রামে ফিরে গেছে। চট্টগ্রামে গিয়েই প্রথমে সিয়ানদের বাড়িতে গিয়ে তালা ভেঙে সমস্ত ডয়ার আলমারি সবকিছু এলোমেলো করে বাড়ির দলিলপত্র খুঁজেছে, কিন্তু কোথাও কিছু না পেয়ে শাওনের মেজাজটা আরও বিগড়ে গেছে। সে সজোরে চেয়ারে একটা লাথি মেরে দলবল নিয়ে বেরিয়ে গেছে। নিজের বাড়িতে এসে বসে আছে শাওন। সামনে তার দলবলে ছেলে পেলেগুলো। শাওন বলে উঠল, আজকেই খবর নে ওই শিয়ান বেঁচে আছে কিনা। ছেলেগুলো তখন বলে উঠল, হসপিটালগুলোতে খোঁজ নিয়েছিলাম বস, তারা সবাই বলল শিয়ান নামের কেউ হসপিটালেই আসেনি। আমার মনে হয় ওই বেটা মরে গেছে। শাওন তখন বলে উঠল, ও মরে গেলেও বাড়ির দলিলপত্রগুলো কোথায়? আচ্ছা 1 মিনিট, শানভি কোথায় বলতো? ছেলেগুলো তখন বলে উঠল, সেটা তো জানি না। শাওন তখন বলে উঠল, এখনই খোঁজ লাগা, ওকে আমার ইমিডিয়েটলি চাই। এই 3-4 দিন ধরে সিয়ান ফার্সিয়াকে হন্য হয়ে খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আশপাশে অনেকগুলো জেলায় পুলিশ অফিসারদের সাথে কথা বলেছে, ওনাদের কাছে ফটো দিয়ে রেখেছে। সবাই যে যার মতো ফার্সিয়াকে খোঁজার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শানভি এসে পাশে দাঁড়ালো। শিয়ান হঠাৎ করেই শানভিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শিয়ান তখন বলে উঠল, আমাদের বারবার এত আলাদা হতে হয় কেন বলতো শানভি? যতবারই ওর কাছে গিয়েছি ততবার আমি আরও ওর থেকে দূরে গিয়েছি, একে অপরের থেকে আলাদা হয়ে গেছি। এখনো পর্যন্ত ওর একটা খোঁজও পেলাম না। ও কোথায় আছে কিছুই জানি না। শানভি, ওর কিছু হবে না তো বল? ওকে আমি ফিরে পাবো তো? শানভি ভাইয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, নিশ্চয়ই পাবি ভাইয়া,
ধৈর্য ধর। কিন্তু সানভীর মনে একটা আশঙ্কা রয়ে গেছে, শাওনরা ফারজিয়াকে মেরে ফেলেনি তো? সে আদৌ বেঁচে আছে তো? এদিকে দিনের পর দিন তার ভাইকে এভাবে দেখতে ভালো লাগছে না। তার ভাই যে মেয়েটাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া চল ঘুমাবি। সিয়ানকে রুমে শুয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে নিজের রুমে চলে গেল। ডক্টর মাহমুদ দিনে 2বার এসে সিয়ানকে দেখে যায়। পরদিন সকালে ইসিতা আর সেলিনা বেগম দুজনেই হসপিটালে যায়। অদিতি এসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, আপনি কেমন আছেন আন্টি? অনেকদিন বাদে আপনাকে দেখলাম, কতদিন পরে এসেছেন আপনি? সেলিনা বেগম তখন মুখ ভার করে বললেন, আর তোমার তো কোনো খবরই নেই, আন্টিকে তো ভুলেই গেছো, একবার তো আমাদের বাড়িতে আর আসো না। অদিতি তখন বলে উঠল, আপনাকে কিভাবে ভুলবো আন্টি, আপনাদের মতো কাউকে পাইনি আমি। আপনারা এখানে এসেছেন আজকে 1 বছর হলো। এই 1 বছরে আপনি আমাদের যে জায়গা দিয়েছেন, মেয়ের মতো ভালোবেসেছেন, কিভাবে ভুলি আপনাদের? ঈশানের আম্মু তখন রাগ দেখিয়ে বলল, তোমার যে কত মনে আছে আমাদের, সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলো এখন মিষ্টিকে দেখে আসি। অদিতি তখন অবাক হয়ে বলল, মিষ্টি? মিষ্টিকে? ঈশানের আম্মু তখন বলে উঠল, আরে ওই যে ঈশান যে মেয়েটাকে নিয়ে এসেছে না, ঈশিতা বলেছে ওকে এখন থেকে মিষ্টি বলে ডাকবে। অদিতি তখন বলে উঠল, আচ্ছা আসুন আমার সাথে। ইসরা নিজের কেবিনে চোখ বন্ধ করে শুয়েছিল। মাথায় কারো হাতের ছোঁয়া পেতেই চোখ খুলে তাকালো। তাকাতেই দেখলো মধ্যবয়সী মহিলা একটা। মধ্যবয়সী মহিলাকে ঠিক চিনতে পারলো না ইসরা, কিন্তু ঈশিতাকে পাশে দেখে চিনতে পারলো। ঈশিতা মিষ্টি এসে তখন বলল, মিষ্টি, ইনি আমার আম্মু। অদিতি ইসরাকে উঠে বসতে সাহায্য করলো। ইসরার সাথে সেলিনা বেগমেরও বেশ ভালো ভাব হয়েছে। মেয়েটাকে বেশ ভালো লাগলো সেলিনা বেগমের। বাড়ি ফিরে এসেই ঈশিতাকে বলল, তুই ঠিকই বলেছিস, মেয়েটা খুবই মিষ্টি, কত নম্র, ভদ্র, শান্ত স্বভাবের। মিষ্টিকে আমার খুব ভালো লেগেছে। এভাবে দেখতে দেখতে আরও প্রায় 1.5 সপ্তাহ কেটে গিয়েছে। আজকে ইসরার রিলিজ ডেট, কিন্তু ওর তো নিজের বাসার কোনো অ্যাড্রেসই মনে নেই। তাই ঈশান সিদ্ধান্ত নিয়েছে ইসরা সব কিছু মনে পড়া অবধি ওদের বাড়িতেই থাকবে। যে ব্যাপারটাতে ঈশিতা আর সেলিনা বেগম দুজনেই খুশি। ইসরার মাথায় এখনো ব্যান্ডেজ আছে। ইসরাকে তৈরি করে ঈশিতা ওর সাথে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে এসে ঈশিতা ঘরে ঢুকে কলিং বেল বাজাতেই সেলিনা বেগম হাসি মুখে দরজা খুলল। ঈশিতা ইসরাকে নিয়ে ড্রয়িং রুমে বসালো। সেলিনা বেগম গিয়ে কিছু ফলমূল আর মিষ্টি এনে ওদের সামনে সাজালেন। ওরা দুজন নাস্তা করে নিল। দুপুরে খানিক বিশ্রামের পর বিকেলে ঈশিতা ইসরাকে নিয়ে তার ছাদ বাগানে গেল। দুজনে একসঙ্গে গল্প করল, ফুলে গাছে পানিও দিল। ইসরার এখন খানিকটা ভালো লাগছে। ও এতদিন বন্ধ হসপিটালের রুমে থাকতে থাকতে বোর হচ্ছিল খুব। আজকে অনেকদিন পর খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারছে। কথা বলতে বলতেই সে এক সময় জিজ্ঞেস করে উঠল, ঈশিতার পছন্দের কেউ আছে কিনা। এই কথাটা শুনে ঈশিতার মুখটা মলিন হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, আজ 15টা দিন ধরে তার কোনো খোঁজ নেই, কোথায় আছে কিছুই জানি না। হাতে ফোনটাও সুইচ অফ করে রেখেছে। তবে আমি তাকে ভীষণ ভালোবাসি। এই কদিন কিভাবে যে কাটাচ্ছি সে শুধু আমিই জানি। এই বলে ঈশিতা ফোনের স্ক্রিন অন করে তাকালো। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনের ওপর। কিন্তু ফোনের স্ক্রিনে থাকা মানুষটার ছবি দেখেই অশান্ত হয়ে উঠল ইসরা। ওর কেন যেন মনে হচ্ছে এই মানুষটাকে ও চেনে, বহুদিন ধরে চেনে, খুব ভালো করেই চেনে, জানে, কিন্তু ওর যে কিছু মনে আসছে না। ইসরাকে এভাবে অস্বাভাবিক আচরণ করতে দেখে ঈশিতা বলে উঠল, মিষ্টি, মিষ্টি তোমার কি হয়েছে? তখন ইসরা ছবিটার দিকে আঙুল দাগ করে বলে উঠল, ওই ওই ছবিটা। ঈশিতা তখন বলে উঠল, হ্যাঁ, ওই ছবিটা আমার বয়ফ্রেন্ড ফরাজের। ফরাজ নামটা শুনে ইসরার মাথাটা আরও একবার ঘুরে গেল। মনে হচ্ছে এই নামটার সাথে ও পূর্ব পরিচিত। এসব ভাবতে ভাবতে মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে গেল ইসরা। ফলে ঈশিতা খুবই ভয় পেয়ে যায়। ছাদের মধ্যে ফ্লোরে বসে পড়ে ঈশিতার মাথাটা কোলে রাখে। তারপর চেঁচিয়ে বলতে থাকে তার আম্মুকে, আম্মু, আম্মু, মিষ্টি অজ্ঞান হয়ে গেছে, প্লিজ তাড়াতাড়ি আসো। সেলিনা বেগম এসে এই অবস্থা দেখেই ঈশানকেই খবর দেয়। ঈশান তড়িঘড়ি করে হসপিটাল থেকে বাড়িতে আসে। ইসরাকে ছাদ থেকে নিয়ে ঘরে যায়। বেশ কিছুক্ষণ বাদে ইসরা জ্ঞান ফেরে। জ্ঞান ফিরেই বলতে থাকে ওই ছেলেটা ফারাজ। সেলিনা বেগমও তখন বলতে থাকে,
ফারাজকে। ঈশানও সেম প্রশ্ন করে, কিন্তু ইসরা আর কিছুই বলতে পারে না। ঈশিতা তখন বলে উঠল, ভাইয়া আমার মনে হয় মিষ্টির তার অতীতের কিছু কথা মনে পড়েছে, আর ফারাজ নামে কারোর সাথে ওর অতীতের কোনো সম্পর্ক আছে। ঈশান তখন ইসরাকে বলে উঠল, মিষ্টি চেক রেস্ট, বেশি প্রেশার নিবে না। দেখলেন তো আপনি আবার সেন্সলেস হয়ে গেছেন। এভাবে চলতে থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। মাথায় বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। আপনার যেদিন সব কিছু নিজে থেকেই মনে পড়বে সেদিনই আপনি আমাদের বলবেন, কোনো সমস্যা নেই। শিয়ান ড্রয়িং রুমে বসেছিল, ওর ফোনে ওর আর ফার্সিয়ার ছবি দেখছে। শানবি তখন দৌড়ে এসে বলল, ভাইয়া ভাইয়া খবর পেয়েছি, ফার্সিয়াকে নাকি মেরে ফেলেছে ওরা। বলে শানবি খুব কাঁদতে থাকে। শিয়ান তখন চিৎকার করে বলছে, এটা হতে পারে না, আমার ফার্সিয়ার কিছু হতেই পারে না। ও আছে, ও বেঁচে আছে, ও নিশ্চয়ই বেঁচে আছে। ওকে আমার জন্য হলেও বেঁচে থাকতে হবে। ও জানে ওকে ছাড়া ও শিয়ান থাকতে পারবে না। ও নিশ্চয়ই আছে, ও মারা যেতে পারে না। শিয়ান হঠাৎ করেই বলতে লাগলো, এই এই শানবি, ফারাইজরা কোথায় রে? আর আন্টি আঙ্কেলই বা কোথায়? তখন শানবি বলে উঠল, জানি না, ওই দিন সাউন্ড ভাইয়েরা ওদের কেউ নিয়ে গেছে। এখন ওরা কোথায় আছে কোনো খবর নেই। এদিকে সাউন্ড তন্ন তন্ন করে পুরো শহরে খুঁজে বেড়াচ্ছে শানবিকে। শানবির এক বান্ধবী কল দিয়ে বলে উঠল শানবিকে, তোর আগামী কয়েকদিন চেম্বারে যাওয়ার দরকার নেই। তোর হসপিটালে এসে তোর খোঁজ করছিল সাউন্ড। তুই কয়েকদিন ঘর থেকেই বের হোস না, ওরা তোর ক্ষতি করে দেবে। যতটা সম্ভব তুই আর শিয়ান ভাইয়া লুকিয়ে থাক এখন। শানবি তখন হতাশ হয়ে বলে উঠল, ওনার ক্ষতি করার আর কি বাকি আছে? আমাদের ভাবিকে মেরে ফেলল, ভাইয়াকেও মেরে ফেলতে চেয়েছে। ফারাজ ভাই আন্টি আঙ্কেল ওরা কোথায়? তাদের কোনো খোঁজই নেই। সম্পত্তির লোভে আমাদের বাড়িতে গিয়ে দলিলপত্র ঘাঁটাঘাঁটি করে এসেছে। এখন আমাকে দিয়ে আবার কি চায় ও? শানবি কিছু না বলে কলটা কেটে দিল। ফোন একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানার উপর শুয়ে কাঁদতে লাগলো। গত 2 সপ্তাহ আগেও তো ওদের জীবনটা কত সুন্দর ছিল, কত আনন্দ ছিল ওরা সবাই। ফার্সিয়ার জন্য শিয়ান নিজেকে বদলে নিয়ে সুন্দর করে জীবন শুরু করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওদের বিয়ের দিন একটা ঝড় এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। শানবির মনে পড়তে থাকে 2 বছর আগের ঘটনাগুলো, যেদিন শিয়ান এসে বলেছিল একটা মেয়ে এক ঝলকে তার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছে, যার জন্য শিয়ান নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলেছে। শিয়ান তখন চট্টগ্রাম ভার্সিটির 3rd ইয়ারে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। পরের দিন শিয়ানদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান। 1st ইয়ারের সকল ছাত্রছাত্রীদের বরণ করা হবে। ভার্সিটির সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব টিচাররা শিয়ান আর তার ফ্রেন্ডদেরই উপরে দেয়। সব কিছু মোটামুটি তারাই অ্যারেঞ্জ করে। তেমনটাই ছিল নবীন বরণের দিন। আর কেই বা জানতো এই দিনই শিয়ানের জীবনটা পাল্টে যাবে। মধ্যরাত ব্যালকনিতে বসে আছে শিয়ান, চোখে ঘুম নেই। কি করেই বা থাকবে তার? ভালোবাসার মানুষ তো তার কাছে নেই। তার এখনো চোখে ভাসছে 2 বছর আগে তার ভালোবাসার মানুষটিকে দেখার প্রথম দিনের কথা। ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান। টিচাররা শিয়ান আর তার ফ্রেন্ডদের সব কিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব দিয়েছে। নিজে গাড়িতে করে এসে ভার্সিটির গেটের সামনে থামলো শিয়ান। পাঞ্জাবি হাতা ফোল্ড করে গাড়িতে হেলান দিয়ে ফ্রেন্ডদের জন্যই ওয়েট করতে লাগলো। ভার্সিটির বিভিন্ন ব্যাচের বিভিন্ন মেয়েরা শিয়ানের সাথে এসে হাই হ্যালো করতে থাকে। শিয়ানও এসব সব এনজয় করে। ওর ড্রিম হচ্ছে সায়েন্টিস্ট হওয়া। খুব ছোটবেলা থেকেই এটা ওর ইচ্ছে। এত টাকা, বাড়ি গাড়ির মালিক, প্লাস দেখতে শুনতেও হ্যান্ডসাম হওয়ায় ভার্সিটির প্রত্যেক মেয়েরাই ওর জন্য এক কথায় পাগল। মেয়েদের সাথে কথা বলতে বলতে হঠাৎ শিয়ানের চোখ যায় হালকা সাদা বেগুনি জামদানি শাড়ি গায়ে জড়ানো একটি মেয়ে। চেহারায় তেমন কোনো সাজগোজ নেই, কিন্তু দেখতে অনেক সুন্দর। মেয়েটাকে দেখেই চোখ আটকে গেল শিয়ানের। ঘন কালো চুলগুলো কোমর অবধি ছড়ানো মেয়েটির। মেয়েটার সাথে আরও 2টো মেয়ে আছে। হঠাৎ শিয়ান নিজের মোবাইলে ক্যামেরা অন করে মেয়েটার বেশ কয়েকটা ছবি তুলে নেয়, কিন্তু কেন তুলে নেয় তার নির্দিষ্ট কোনো কারণ সে খুঁজে পায় না। আর মেয়েটা ওই মেয়েগুলোর সাথে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়েই ভার্সিটির ভেতর ঢুকে যায়। শিয়ানকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে ওর বন্ধুরা বলে উঠল, কিরে শিয়ান, কোথায় হারালি তুই? শিয়ান তখন বলে উঠল, এই তোরা কখন এলি রে? তোদের জন্যই তো ওয়েট করছিলাম। চল চল ভেতরে চল, অনেক কাজ আছে। বলে শিয়ান তার বন্ধুদের নিয়ে ভিতরে চলে গেল। নবীন বরণ অনুষ্ঠান শুরু। একে একে 1st ইয়ারের সকল ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হলো। অতঃপর কিছু নাচ গান আর চারিদিকে বক্তৃতার মাঝেই শেষ হলো নবীন বরণ অনুষ্ঠান। এই পুরোটা অনুষ্ঠানে শিয়ান অন্যমনস্কই ছিল, কিন্তু তার কারণ সে তখনও খুঁজে বের করতে পারেনি। কারণ সে কোনো মেয়েকে নিয়েই কখনো সিরিয়াস নয়।
সবটাই ছিল মেয়েদেরকে নিয়ে ফ্ল্যাট করা, লেট নাইট পার্টি করা এগুলো। কিন্তু সে নিজেও ভেবে পাচ্ছে না কেন সে ওই মেয়েটাকে নিয়ে এতটা ভাবছে। কি আছে ওই মেয়েটার মাঝে যেটা তাকে এতটা ভাবাচ্ছে? মেয়েদেরকে নিয়ে এমন স্বভাবের জন্য তাদের ব্যাচে ফারাজ নামের ছেলের সাথে সিয়ানদের বড়সড় রকমের শত্রুতা। ফারাজের কথা হলো ভার্সিটি ফ্ল্যাট করার জায়গা নয়, পড়াশোনা করার জায়গা। আর তাছাড়া এতগুলো মেয়েকে নিয়ে একসাথে চলা, একসাথে ফ্ল্যাট করা, টাইম পাস করা এসব কোনো ভদ্রবাড়ির ছেলের কাজ নয়। তাই এসব নিয়ে ভার্সিটিতে সিয়ান আর ফারাজের মধ্যে একবার বড়সড় রকমের কথা কাটাকাটি ঝামেলা হয়। সেদিন তারপর সেই মেয়েটার সাথে আর দেখা হয়নি সিয়ানের সাথে। তাই সিয়ান বাড়ি ফিরে গেছে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সোফায় বসলো। পেছন থেকে সানভি গলা জড়িয়ে তখন বলল, ভাইয়া কি ব্যাপার বলতো, আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি, আবার এত চুপচাপ? মেয়েদেরকে নিয়ে পার্টিতে যাবি না আজকে? সিয়ান এসব মেয়ে নিয়ে ঘোরাঘুরি সানভির একদম পছন্দ নয়। সিয়ান তখন বলে উঠল, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে প্রতিদিন মেয়েদেরকে নিয়ে পার্টিতে যাব। সানভি তখন বলে উঠল, ওরে বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? যে ছেলে বাড়ি ফিরে মাঝরাতে ঘরে থাকে কম, সে ছেলে আজকে ভার্সিটি থেকে সোজা বাসায়। সামথিং সামথিং। সিয়ান তখন বলে উঠল, না না কিছু না। সানভি তখন নাচরবান্ধা হয়ে জিজ্ঞেস করে উঠল, না কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, তা না হলে তোর এত চেঞ্জ আবার হঠাৎ করে? সিয়ান তখন বলে উঠল, এই তুই ক্লাসে যাসনি কেন আজকে? এরকম পড়াশোনা করলে তুই কখনো ডাক্তার হতেই পারবি না। সানভি তখন বলে উঠল, আমার লেখাপড়া আমি ঠিক করি, আর আমার ড্রিম আমি পূরণ করবই, বুঝেছিস? কিন্তু সিয়ান আর কিছু না বলেই চলে যায় সেখান থেকে। নিজের ঘরে বসে মেয়েটার ছবিগুলো দেখতে থাকে সিয়ান। পেছন থেকে তখন সানভি এসে বলে ওঠে, ও আচ্ছা এই ব্যাপার বুঝলাম, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি কেন? প্রেমে পড়েছিস নিশ্চয়ই। সিয়ান তখন ফোনটা লুকাতে লুকাতেই পড়ে উঠল, হোয়াট এ জোকিং ইয়ার। সিয়ান ইজদার কখনো প্রেমে পড়ে না। টাইম লস করে প্রেম করার সময় সিয়ান ইজদারের নেই। সানভি তখন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ সবই বুঝি, বলেই হাসতে হাসতে সানভি চলে গেল সেখান থেকে। বেশ কিছুদিন কেটে গেছে। সেদিন থেকে সিয়ানের বারবার মেয়েটার কথা মনে পড়তে থাকে, কিন্তু কিছুতেই মেয়েটাকে ভুলতে পারছে না। কিন্তু কেন? তবে কি সেই মেয়েটার প্রেমে পড়ে গেল? এমনই নানান কথা ভাবতে ভাবতে মেয়েটার ছবি দেখতে দেখতে সিয়ান ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ভার্সিটিতে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেল, কিন্তু মেয়েটার চেহারা তখনও দেখেনি সিয়ান। কিন্তু মেয়েটা পড়িয়েতে নিলেই তাকে এক হাতে জড়িয়ে নেয় সে। মেয়েটার চেহারার দিকে তাকাতেই থমকে যায় সিয়ান। এটা তো সেই মেয়েটা। কয়েকদিন ভার্সিটিতে মেয়েটাকে দেখেনি সিয়ান। সিয়ান এক পলকে তাকিয়ে থাকে মেয়েটার দিকে, কিন্তু মেয়েটা কোনো ছেলে এতটা কাছে প্রথমবার আসায় অনেকটা অস্বস্তি বোধ করছে। আস্তে আস্তে নিজেকে সিয়ানের হাত থেকে ছাড়িয়ে নেয় সে। তারপর মাথা নিচু করে বলে ওঠে, সরি ভাইয়া, আমি দেখিনি, মাফ করবেন। খানিকক্ষণ তাকিয়ে থেকে সিয়ান তখন বলে ওঠে, ইটস ওকে, বলে চলে যেতে নেয়, কিন্তু কি একটা মনে করে আবারও পেছন ফিরে তাকায়। আজকে হালকা আকাশি সালোয়ার কামিজে মেয়েটাকে আরও বেশি মায়াবী লাগছে। যেখানে ভার্সিটির অন্যান্য মেয়েরা কতটা মডার্ন হয়ে আসে, সেখানে এই মেয়েটা একদমই সাদামাটা। আর সেই ব্যাপারটাই মূলত বেশি অ্যাটাক করেছে সিয়ানকে। সিয়ান ধীর পায়ে এগোতে থাকে মেয়েটির দিকে। মেয়েটার ভয় তখনও আরও বাড়ছে যেন। মেয়েটা সামনাসামনি এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সিয়ান, আর মেয়েটা তা দেখে ভয়ে শুকনো ঢোক গেলে। সিয়ান তখন জিজ্ঞেস করে ওঠে মেয়েটিকে, নাম কি তোমার? মেয়েটা তখন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ফার্সিয়া ইসরা। সিয়ান তখন মেয়েটিকে আবারও জিজ্ঞেস করে ওঠে, কোন ইয়ার? ইসরা তখন বলে ওঠে কাঁপা কাঁপা ভাবেই, অনার্স ফার্স্ট ইয়ার। সিয়ান তখন বলে ওঠে, কোন ডিপার্টমেন্ট? ইসরা বলে ওঠে প্রতি উত্তরে, বাংলা। মেয়েটার ভয়ে শুনে সিয়ান আরও এক দফা ইফেক্ট হয়ে পড়ে মেয়েটার ওপর। সিয়ান তখন বলে ওঠে, ওকে তুমি যেতে পারো। মেয়েটা যেন হাঁপ ছেড়ে বাঁচে, তাড়াতাড়ি ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। আর সিয়ান সেদিকেই তাকিয়ে থাকে। সিয়ানের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে সিয়ানের বন্ধুরা। বেশ কয়েকদিন ধরে তারা অবাকি। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে সিয়ান। এর মধ্যে অভি এসে বলে ওঠে, আজ কয়েকদিন ধরে দেখছি তোর মধ্যে অনেক চেঞ্জ, ব্যাপার কি বলতো? আর আগে তো মেয়েদেরকে নিয়ে ঘুরতি, ফ্ল্যাট করতি, পার্টিতে যেতি, সব কিছু হঠাৎ ছেড়ে দিলি যে? তখন প্রতিউত্তরে সিয়ান বলে ওঠে, এমনি। অভি তখন অবাক হয়েই বলে ওঠে, এমনি? এটার কোনো মানে হলো? কিছু তো একটা কারণ আছেই। সিয়ান তখন শান্তভাবেই বলে ওঠে, না কিছু না। পাশ থেকে তখন অনেক বলে ওঠে, প্রেমে পড়েছে তাই ওর এত চেঞ্জ। তাছাড়া আর একটা জিনিস খেয়াল করেছিস, সিয়ান ফার্স্ট ইয়ারের বাংলা ডিপার্টমেন্টের সামনে ইদানিং বেশি ঘোরাঘুরি করছে। অভি তখন বলে উঠল,
এই সত্যি করে বলতো কেসটা কি? সবাই মিলে সিয়ানকে ঘিরে ধরল। অনেক তো বলে উঠল, প্রেমে পড়েছিস আমাদেরকে জানালি না। দিস ইজ নট ফেয়ার সিয়ান, ফ্রেন্ড হিসেবে এটা ঠিক করলি না। তো ভাবিটাকে পরিচয় করিয়ে দে আমাদের সাথে। সিয়ান তখন কিছুটা বিরক্ত ভাব নিয়েই বলে উঠল, প্লিজ স্টপ, কি যাতা বলছিস তোরা? আমি এই সিয়ান ইতরার প্রেমে পড়েছে, তোরাও পারিস। অভি তখন বলে উঠল, হ্যাঁ সত্যিটা বললেই তো আমরা যাতা বলি, তাই না? এই তাহলে বল, ওই বাংলা ডিপার্টমেন্টের সামনে কি তোর? নিশ্চয়ই কোনো কেস আছে। সিয়ান তখন বলে উঠল, নো ইউ আর রং, যত সব আজে বাজে কথা, চল বাড়ি যাব। বলেই সিয়ান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো সিয়ান। তানভীও বসে আছে। ওদের বাবা মা কয়েক বছর আগেই মারা গেছে। তারপর থেকে ওদের বাড়িতে ওরা দুই ভাই বোন থাকে। ওদের বাড়িতে মেড সার্ভেন্টের অভাব নেই, এক একজন এক এক কাজ করে। একজন মেড সার্ভেন্ট এসে ওদের দুজনকে খাবার সার্ভ করে দিল। খেতে খেতেই তানভী বলে উঠল, ভাইয়া আমাদের ভাবিটা কে রে? কোন ভাবি? কিসের ভাবি? সিয়ানের কথায় তানভী বলে উঠল, না মানে তুই যাকে ভালোবাসিস, আর তুই বিয়ে করলে অবশ্যই তোর ভালোবাসার মানুষটাকেই বিয়ে করবি, তাই সে তো আমার ভাবিই হবে, তাই না? সিয়ান তখন বলল, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? খুব বড় হয়ে গেছিস। তানভী তখন বলল, আমি এখনো কি ছোট থাকবো? ভুলে যাস না ভাইয়া, আমিও কিন্তু এখন এমবিবিএস পড়ছি, কিছুদিন পর ডক্টর হব। বেশ ভাব নিয়ে বলল কথাটা তানভী। সিয়ান তখন বলল, আগে হয়তো নে, তারপর বলিস। তানভী তখন বলল, সে না হয় ঠিক আছে, কিন্তু কাল যে মেয়েটাকে দেখেছিলি, মেয়েটার নাম কি রে? ফার্সিয়ার কথা মনে হতেই সিয়ান অন্যমনস্ক হয়ে গেল। অন্যমনস্ক হয়েই বলল সিয়ান, ফার্সিয়া ইসরা। তানভী আবারও জিজ্ঞেস করলো, কোথায় থাকে সে? সিয়ান তখন বলল, জানি না। তানভী আবার বলে উঠল, ভালোবাসিস ভাইয়া? চোখ বন্ধ করে বলল সিয়ান, তাও জানি না, কিন্তু ওকে কিছুতেই ভুলতে পারছি না। ওর মতো কোনো মেয়েকেই আমি কখনো দেখিনি। ও একদম আলাদা, সবার থেকে আলাদা। তানভী তখন বলে উঠল, আর তাই আমার কিউট হ্যান্ডসাম ভাইয়াটা তার প্রেমে পড়ে গেল। তানভীর কথা শুনে হুঁশ আসতেই সিয়ান অবাক হয়ে গেল। এতক্ষণ কি বলে ফেল সে? চোখ বন্ধ করে মনে মনে বলল, ইস কি বলে ফেললাম। তানভী তখন বলল, কি ঠিক বললাম তো? বোনের কথায় সিয়ান বলে উঠল, খুব পেকে গেছিস তাই না? তোকে তো আমি ছাড়বই না। বলেই সিয়ান তানভীকে তাড়া করতে লাগলো। দুজনে এখন পুরোপুরি দৌড়াচ্ছে। আসলে ওদের সম্পর্কটাই এমন, একজন আরেকজনের পেছনে পড়ে থাকে সারাক্ষণ। পরের দিন ফার্সিয়া রুম থেকে রেডি হয়ে বেরোতেই ফারাজ বলল, আমার সাথে যাবি? প্রত্যুত্তরে ফার্সিয়া বলে উঠল, না তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাব। আমার ফ্রেন্ডরা আমাকে নিতে আসবে। পাশেই তাদের বাবা ইমারুর রহমান সবাই বসে চা খাচ্ছিলেন। তিনি বলে উঠলেন, ফারাজ ওকে ছেড়ে দে, ও ওর মতো যাক, তুই তোর মতো যা। ফারাজ তখন বলল, এখনকার ছেলেদেরকে তুমি চিনো না বাবা, শুধু সুযোগ পেলেই মেয়েদের গায়ের ওপর ঢলে পড়ে, তাই আমি চেয়েছিলাম আমার সাথে নিয়ে যেতে। তখন ওদের বাবা ইমারুর রহমান বলে উঠলেন, ও তো ফ্রেন্ডদের সাথে যাচ্ছে, একা কোথায়, ওকে যেতে দে। ফারাজ বিরক্ত হয়ে বেরিয়ে গেল। আর খানিক বাদে ফার্সিয়াও বেরিয়ে গেছে ওর ফ্রেন্ডদের সাথে। ফার্সিয়া মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। ওর বাবা ইমারুর রহমান একজন ব্যবসায়ী, আর ওর মায়ের নাম সঙ্গীতা বেগম। আর ওর বড় ভাই ফারাজ, যার সাথে সিয়ানের শত্রুতা। ওরা নিজেদের বাড়িতেই থাকে। আজ অনেক আগেই ভার্সিটি চলে এসেছে নিজের বাইক নিয়ে, আর ফার্সিয়া বান্ধবীদের সাথে রিক্সা নিয়ে এসেছে। সিয়ান আজকেও গেটের সামনে গাড়ির মধ্যে বসেই ওয়েট করছিল ফার্সিয়াকে দেখার জন্য। রিক্সা থেকে মেয়েটাকে নামতে দেখেই গাড়ির গ্লাসটা খুলে দিল সিয়ান। গাড়ির ভেতর থেকে দেখতে লাগলো তার মায়াবিনীকে। ক্লাসরুমে বসে আছে ফার্সিয়া। যেহেতু ডাক নাম তার ইসরা, তাই সবাই ওকে ইসরা বলেই ডাকে। একটু আগে টিচারের বলা কথাটা নিয়ে ভাবছে ইসরা। কিছুদিন পরে ওদের ভার্সিটি থেকে বান্দরবান নিয়ে যাবে ট্যুরে। ওরও যাওয়ার ইচ্ছে থাকলেও ওর বাবা মা বাড়ি থেকে কেউ অনুমতি দেবে না। আর ওর বড় ভাই তো কিছুতেই যেতে দেবে না, সেটাও ভালোভাবেই জানে সে। আর ওর বান্ধবীরা বলছে তো। জেরিন বলে উঠল, তুই যদি যেতে চাস তাহলে আঙ্কেল আন্টিকে রাজি করাবো আমরা। ইসরা তখন বলে উঠল, না রে, আব্বু আম্মু যেতে দেবে না। আর আব্বু আম্মু দিলেও ভাইয়া তো কিছুতেই যেতে দেবে না। শান্তি তখন বলে উঠল, কেন রে, তোর ভাই কি ট্যুরে যাবে না? তোর ভাই তো ঠিকই যাবে, শুধু তোকে যেতে দেবে না। তখন ইসরা বলে উঠল, নিজে তো যাবেই। শান্তি তখন বলে উঠল, তুই বাসায় গিয়ে বলবি ভাইয়া যদি যায় তাহলে আমিও যাব। আর তোর আব্বু আম্মুকে বলবি আমি যদি যেতে না পারি তাহলে ভাইয়াকেও যেতে যেমন না দেয়। ইসরা তখন বলে উঠল,
হুম, এগুলো বলি আর ভাইয়া রাতে মার খাই আর কি। জেরিন তখন বলে উঠল, তবে যাই হোক, বাড়িতে একবার বলে তো দেখ। সামনের সপ্তাহে কিন্তু জমা দেওয়া লাস্ট ডেট। এর মধ্যে আঙ্কেল আন্টিকে রাজি করাবি আর ফারাজ ভাইয়াকেও রাজি করানোর ব্যবস্থা কর। ইসরা তখন বলে উঠল, দেখছি কি করা যায়, বাড়ি যাচ্ছি আমি। জেরিন তখন বলে উঠল, কিরে আরেকটা ক্লাস বাকি আছে তো, সেটা করবি না? ইসরা তখন বলে উঠল, শরীরটা না খারাপ লাগছে, আমি চলে যাচ্ছি। শান্তি তখন বলে উঠল, আচ্ছা সাবধানে যাবি। ইসরা তখন বলল, আমি আসছি। বলেই ফার্সিয়া বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। ফার্সিয়া আর ওর কলেজের দুজনে বান্ধবী একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। তাছাড়া নতুন কয়েকজনের সাথেও ফার্সিয়ার বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে, তাই ভার্সিটিতে একা ফিল হয় না। ফার্সিয়াদের ক্লাসরুমে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের সামনে শিয়ান দাঁড়িয়ে আছে ওর বন্ধুদের সাথে। শিয়ানকে দেখে ভয়ে শুকনো ঢোক গিল ফার্সিয়া। আজকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, যদি আবার ডেকে কিছু জিজ্ঞেস করে ওঠে, ভাইয়া দেখলেও আবার প্রবলেম হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই তাড়াতাড়ি করে হেঁটে শিয়ানদের সামনে দিয়ে চলে গেল ফার্সিয়া। আর শিয়ান মুগ্ধ নয়নে সেদিকেই তাকিয়ে রইল। দিন দিন শিয়ান মেয়েটার প্রতি বেশি আসক্তি হয়ে যাচ্ছে। মেয়েটার মধ্যে আলাদা কিছু আছে, যেটা অন্য কারোর মধ্যে নেই। বাসায় পৌঁছে ফার্সিয়া ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে খানিকক্ষণ বিশ্রামও নিয়েছে। বিকেলে ওর আবার দুটো টিউশনি আছে। টিউশনির টাকা দিয়ে ও নিজে হাত খরচ চালায়। ওর বাবা ওকে বারণ করেছিল টিউশন করতে, কিন্তু ও বলেছে সমস্যা নেই, ও করতে পারবে। তাই ওর বাবা আর না করেনি। বাইরে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে মাকে ডাকলো ফার্সিয়া। মা, বেরোচ্ছি আমি। তখনই ইসরার আম্মু বলে উঠল, ছাতা নিয়েছিস? বর্ষা তো এসে পড়েছে, যে কোনো সময় আবার বৃষ্টিও হতে পারে। ইসরা তখন বলল, হ্যাঁ নিয়েছি, এবার দরজাটা লাগাও। ইসরার আম্মু তখন বলল, সাবধানে যাস। ইসরা প্রত্যুত্তরে বলল, হুম, বলেই ইসরা বেরিয়ে গেল বাড়ি থেকে। টিউশনি দুটো করাতে করাতে রাত প্রায় 8:30 বাজে। ফুটপাতের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে ফার্সিয়া। হঠাৎই সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। ওর ব্যাগ হাতড়ে কোথাও ছাতা খুঁজে পায় না। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে প্রথম টিউশনি বাসাতে ছাতাটা ফেলে এসেছে মনে হয়। এখন বাসায় ফিরে যাওয়া সম্ভব না, এত বৃষ্টি, তার উপর বাসাটাও অনেক দূরে। তাই সামনে একটা বড় গাছের নিচে দাঁড়ালো ফার্সিয়া। অন্তত বৃষ্টি খানিকটা কমলে তারপর যাওয়া যাবে। এই বৃষ্টিতে হাঁটতে গেলে পুরো ভিজে যাবে ও। বেশ খানিকক্ষণ ধরে এই গাছের নিচে দাঁড়িয়ে আছে ফার্সিয়া। এত প্রচণ্ড বৃষ্টি, থামার যে কোনো নামই নেই। তার উপর রাত প্রায় 9টা বাজে। বাড়ি থেকে মনে হয় অনেকবারই ফোন দিয়ে ফেলেছে। পাশে একটা চায়ের দোকানে কিছু বাজে ছেলে বসে আছে, আড্ডা দিচ্ছে। হঠাৎ ওদের ফার্সিয়ার দিকে নজর যায়। ওরা উঠে ফার্সিয়ার দিকে এগোতে থাকে। ফার্সিয়া এবার ভয়ে ভয়ে আল্লাহকে মনে মনে ডাকতে থাকে। এই বৃষ্টিতে কি বিপদে পড়ল সে। মনে মনে বলছে, ইসরা, ইয়া আল্লাহ, রক্ষা করো আমায়। ওই রাস্তার পাশ দিয়ে সিয়ান গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়েকে ওভাবে বৃষ্টিতে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সিয়ান গাড়ির গ্লাসটা নামালো। ভালো করে তাকাতেই দেখলো ফার্সিয়াকে। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ফার্সিয়ার দিকে এগিয়ে গেল। সিয়ানকে দেখেই ছেলেগুলো এদিকে আর পা বাড়ানোর সাহস পেল না। ওরা আবার ফিরে চলে গেল। ফার্সিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সিয়ান জিজ্ঞেস করে উঠল, তুমি তুমি এখানে এত রাতে? ইসরা তখন বলে উঠল, আসলে টিউশনি করে ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি চলে এসেছে, ছাতা আনতে মনে নেই, তাই গাছের নিচে দাঁড়িয়ে। সিয়ান তখন আর কথা না বলতে দিয়ে বলে উঠল, তাই বলে এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকবে? যাই হোক, চলো আমার সাথে, তোমার বাসা কোথায় আমি পৌঁছে দিচ্ছি। ইসরা তখন আমতা আমতা করে বলে উঠল, তো তার দরকার নেই ভাইয়া, আমি চলে যেতে পারবো। সিয়ান তখন আবার বলল, একা তো রাত হয়েছে অনেক, তার উপর বৃষ্টি থামার কোনো নাম নেই, তার থেকে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কোনো উপায় না পেয়ে ফার্সিয়া বাধ্য হয়েছে সিয়ানের গাড়িতে উঠে যেতে, কারণ এখন যদি না বাড়ি যেতে পারে তাহলে আর আজকে রাতে বাড়ি যাওয়ারই কোনো চান্স পাবে না। বৃষ্টিটা যে কোনোভাবেই থামার নাম নিচ্ছে না। তার উপর বাবা মা সে কখন থেকে কল করে যাচ্ছে, আর ভাইয়াও নিশ্চয়ই প্রচণ্ড রেগে আছে। তাই ফার্সিয়া সিয়ানদের সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সিয়ান গাড়ি ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করে উঠল, তুমি টিউশন পড়াও কেন? ইসরা তখন বলে ওঠে, আমার ভালো লাগে, তাছাড়া নিজের হাত খরচও হয়ে যায়। সিয়ান তখন আবার বলে ওঠে, তাহলে পড়াশোনা কখন করো? ইসরা তখন বলল, রাতের বেলা। তারপর আর তাদের মধ্যে বেশি কথা হয়নি। সিয়ান শুধু অ্যাড্রেস মতো বাড়ি পৌঁছে দিয়েছে। ইসরা তখন বলে ওঠে গাড়ি থামাতে। হঠাৎ গাড়িটা থামাতে বলায় সিয়ান বলে ওঠে, কেন? ইসরা তখন বলে ওঠে, আসলে আমার বাড়ি সামনেই, আমি চলে যেতে পারবো। আসলে ভাইয়া যদি কোনো ছেলের সাথে দেখে তাহলে ভাইয়া ভীষণ বকবে। সিয়ান তখন বলে ওঠে,
তুমি যেতে পারবে তো, নাকি আরেকটু এগিয়ে দেব? ইসরা তখন বলে ওঠে, পারবো, এই তো সামনেই আমার বাড়ি। সিয়ান তখন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, যাও। ইসরা গাড়ি থেকে নেমে বলে উঠল, থ্যাংক ইউ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। সিয়ান প্রত্যুত্তরে বলল, ইস ওকে, এবার বাড়িতে যাও, না হয় তোমার বাবা মা আরও বেশি চিন্তা করবে। সিয়ানের থেকে বিদায় নিয়ে ফার্সিয়া বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকতেই ওর মা বলে উঠল, কী রে, এতবার কল দিলাম ধরলি না কেন? কোথায় ছিলি এতক্ষণ? ইসরা তখন বলে উঠল, আসলে আমার বৃষ্টির জন্য বাইরে ফোন বের করতে পারিনি, অনেক বৃষ্টি ছিল তো। তখনই ফারাজ রাগী গলায় বলে উঠল, একটা কথা শুনে নে, কাল থেকে তোর আবার কাউকে পড়ে যেতে হবে না। ইসরা তখন বলে উঠল, কিন্তু ভাইয়া। ভাই তখন প্রত্যুত্তরে বলল, কোনো কিন্তু না, তোকে আর পড়াতে যেতে হবে না। এত রাত করে বাইরে বেরিয়ে পড়ানোর কোনো মানেই হয় না। তাই কাল থেকে শুধু ভার্সিটি আসা যাওয়া বাদে কোথাও যাবি না একা একা। কথাটা যেন মাথায় থাকে। ফার্সিয়ার মনটা খারাপ হয়ে গেল। হালকা ভেজা কাপড়গুলো পাল্টাতে নিজের রুমে চলে গেল সে। রুমে থেকে জামা কাপড় পাল্টে এসে রাতের খাবার খেয়ে নিল সে। আজকে আর পড়াশোনার মন বসছে না। মন খারাপ করে বারান্দা দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ফার্সিয়া। খানিক বাদেই মাথায় কারো হাতে ছোঁয়া পেতেই ফের তাকালো। ফার্সিয়ার বাবা ইমারুর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মামনির কি মন খারাপ? ইসরা দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। কিন্তু মেয়ের মন বুঝতে পারলেন ইমারুর রহমান। তিনি বললেন, আমি জানি আমার মায়ের মন খারাপ। তা কি হয়েছে বলো আমাকে। ইসরা তখন বলল, বাবা, ভাইয়া এভাবে টিউশনি পড়াতে না করলো কেন? আমি টিউশন পড়ালে ক্ষতি কি? এই টাকাটা দিয়ে তো আমার নিজের খরচ হয়ে যায় বলো। ইসরার বাবা তখন বলল, তোর ভাইয়ের বলা যথেষ্ট কারণ আছে রে মা। এত রাতের বেলা মেয়েদের একা একা রাস্তা দিয়ে আসা যাওয়া সেব না। আর তাছাড়া তোর যা লাগে তো আমি তো দিচ্ছি, তাহলে টিউশনির কি দরকার? ফার্সিয়াও আর কথা বাড়ল না। ইসরার বাবা তখন বলল আবারও, তাহলে মা শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো কেমন? কালকে তো আবার ক্লাস আছে তোমার। উনি ফার্সিয়াকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দরজাটা টেনে চলে যান। ফার্সিয়া বিছানায় শুয়ে শুয়ে টুয়ের কথা ভাবতে থাকে। কিভাবে ওর ফ্যামিলিতে বলবে? কেউ যদি রাজি না হয় তবে কি ও যা হবে না? এই পর্যন্ত কখনোই ওর ফ্যামিলি ওকে একা একা কোথাও দূরে যেতে দেয়নি। স্কুল লাইফ, কলেজ লাইফে কোনোদিনও ফার্সিয়া সবার সাথে ট্যুরে যেতে পারেনি। কিন্তু ওর তো যেতে ইচ্ছে হয়, সবার সাথে ঘুরতে ইচ্ছে হয়। ফার্সিয়া ভেবে রেখেছে কালকে সাহস নিয়ে একবার বলেই দেখবে, তারপর যা হবার হবে। এসব ভাবতে ভাবতেই ফার্সিয়া ঘুমিয়ে যায়। স্টাডি টেবিলে বসে বসে সানভি নিজেদের কলেজের প্রোগ্রামের পিকগুলো দেখছিল। ইথানে পিকটা ঝুম করে ছবি দেখছিল আর আনমনে হাসছিল সানভি। ইথান পড়ে ফাইনাল ইয়ারে আর সানভি সেকেন্ড ইয়ারে। সানভি ইথানকে ভালোবাসে, কিন্তু ইথান সানভিকে ছোট বোনের মতোই দেখে, যে ব্যাপারটা সানভির মোটেও ভালো লাগে না। এই সময় সানভির সাথে কথা বলতে এসেছিল সিয়ান, কিন্তু এভাবে সানভিকে ছবি দেখতে দেখেই মুচকি হাসে। গিয়ে সানভির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। সানভি বলে ওঠে, ভাইয়া, ভাইয়া ফোনটা দে। সিয়ান তখন হাসতে হাসতে বলে, কিরে, আমার বন্ধুকে দেখা এখনো শেষ হলো না? সানভি তখন বলে ওঠে, ওকে সারা জীবন দেখলেও দেখা শেষ হবে না, এবার ফোনটা দে তো। সিয়ান তখন বলে উঠল, কিন্তু ও তো তোকে পাত্তাই দেয় না। মুহূর্তেই সানভির মনটা খারাপ হয়ে যায়। বোনকে মন খারাপ থাকতে দেখে সিয়ান বলে ওঠে, কি হয়েছে? সানভি সিয়ানকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ভাইয়া, তোর বন্ধু কি কোনোদিনও আমাকে বুঝবে না? সিয়ান তখন বলে ওঠে, অবশ্যই বুঝবে, না বুঝলেও জোর করে হলেও তোর সাথে আমি ওর বিয়ে দেব। প্রয়োজনে কিডন্যাপ করে তুলে আনবো ওকে, তারপর দেখি তোকে না বিয়ে করে যাই কোথায়। সিয়ানের কথায় সানভি আর সিয়ান দুজনেই হেসে উঠল। আসলে সিয়ান আর ইথান হচ্ছে ছোটবেলার বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলে। একসাথে একই স্কুল, একই কলেজ থেকে পড়াশোনা করে বড় হয়েছে। কিন্তু ইথানের স্বপ্ন ডাক্তার হওয়া, আর সিয়ানের স্বপ্ন সায়েন্টিস্ট হওয়া। তাই দুজন আলাদা পড়াশোনা করে, তবুও ওরা প্রায় সময়ই দেখা করে, আড্ডা দেয়। দুই বন্ধুর মধ্যে বেশ ভালোই সম্পর্ক। এখানে মা সেলিনা বেগম তো সিয়ান আর সানভিকে একদম নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসে। যখনই সিয়ান আর সানভি ওদের বাড়িতে যায়, তখনই ওদেরকে ওদের পছন্দের খাবার রান্না করে দেয় সেলিমা বেগম আর খাওয়ায়। ওদের মা বাবা না থাকায় কষ্টটা কিছুটা হলেও ভোলানোর চেষ্টা করেন উনি। সিয়ান আর সানভিও সেলিনা বেগমকে অনেক পছন্দ করে। ঈশানদের বাড়িতে আসা যাওয়াটা সেই ছোটকাল থেকেই। সিয়ান সানভির সাথে ঈশান আর ঈশিতার বেশ ভালোই বন্ডিং, আর সেই ছোটবেলা থেকেই সানভি ঈশানকে ভালোবাসে। কিন্তু ঈশান তার বন্ধু ছোট বোনকে নিজের ছোট বোনের মতোই ভাবে।
ওদিকে ঈশিতা আর শানভীর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরের দিন সকালবেলা ভার্সিটিতে আসতে অনেকটা দেরি হয়ে যায় ফার্সিয়ার। নিজের ক্লাসরুমের দিকে দৌড়ে যেতে থাকে সে। এদিকে শাওন তার কিছু বন্ধুদের নিয়ে বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ফার্সিয়াকে দেখে কিছু বাজে মন্তব্য করে। তবে সেসবে পাত্তা না দিয়ে ফার্সিয়া ক্লাসরুমের দিকে যায়। কিন্তু ক্লাসরুমে ঢুকতে যাবে এমন সময় ফার্সিয়া ওড়নায় টান পড়ে। সে কাঁধের দিকে ওড়নাটা কোনো রকম চেপে ধরে পেছনে ফিরে তাকায়। আর শাওন আর ওর বন্ধুরা ফার্সিয়াকে নিয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। দূর থেকে কেউ এই দৃশ্য দেখে রাগে তার চোখ লাল হয়ে যায়, যেন এক্ষুনি পারলে তো এই চোখ দিয়ে শাওনকে ভস্ম করে দেয়। সিয়ান ক্লাসেই যাচ্ছিল, হঠাৎ এই দৃশ্য দেখে ওর মাথাটা গরম হয়ে যায়। সিয়ান গিয়ে শাওনের মুখে সজোরে একটা ঘুষি মারে। শাওন খানিকটা দূরে সরে গিয়ে পড়ে। সিয়ান এগিয়ে গিয়ে শাওনের গালে সজোরে একটা চড় মেরে ফার্সিয়া অন্যটা টান দিয়ে নিয়ে নেয়। ক্ষিপ্ত মেজাজে বলে ওঠে, লিসন, তুই আমার কাজিন বলে বেশি কিছু করিনি তোর সাথে, বাট নেক্সট যদি আরেকবার এরকম দেখি কোনো মেয়ের সাথে অসভ্যতামি করতে, তাহলে তোকে আমি ছাড়বো না। শাওন রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে তো ক্লাসরুম থেকে বেরিয়ে অনেক স্টুডেন্ট জড়ো হয়ে যাওয়ায় শাওন আর কিছুই বলেনি, চুপচাপ এখান থেকে চলে যায়। সিয়ান গিয়ে ফার্সিয়ার হাতে ওড়নাটার বাকি অংশ দিয়ে দেয়। সিয়ান বলে ওঠে, এইসব ছেলেদের থেকে দূরে থাকবে। ফার্সিয়ার বান্ধবী এসে ওর পাশে দাঁড়িয়ে বলে, চল ইসরা, ক্লাসে চল। সিয়নও তার বন্ধুদের সাথে ক্লাসে চলে যায়। ব্রেক টাইমে ক্যান্টিনে বসে আছে ফার্সিয়া আর তার দুজন বান্ধবী, শান্তি আর জেরিন। জেরিন বলে ওঠে, সত্যি কি তোর বাবা তোকে যেতে দেবে না? তখন ইসরা বলে ওঠে, সকালবেলা তো আর বাবার সাথে কথা হয়নি, কিন্তু মাকে বলেছিলাম। বাবাকে বলিনি, তাই মা বলেছে যদি বাবা রাজি থাকে তাহলে। জেরিন তখন বলে ওঠে, তাহলে চিন্তা নেই, আঙ্কেল রাজি হলেই তুই যেতে পারিস। ইসরা তখন বলে ওঠে, আরে সেটাই তো চিন্তা, আর বাবা তো মনে হয় না রাজি হবে। আর বাবা যদি রাজি হয়েও যায়, ভাইয়া তো। শান্তি তখন বলে ওঠে, তোর ভাইয়া এমন কেন রে? এর মধ্যেই ফারাজ এসে টেবিলের সামনে দাঁড়িয়ে পড়ল। কেমন আমি? জেন আর শান্তি ভয়ে ভয়ে এখান থেকে চলে গেল। ফারাজ ফার্সিয়ার মুখোমুখি বসে পড়ল। ফারাজ তখন বলে উঠল বোনকে, কি খাবি বল ইসরা? ইসরা তখন বলে ওঠে, স্যান্ডউইচ ভাইয়া। ফারাজ ওয়েটারকে ডেকে দুটো স্যান্ডউইচ অর্ডার করে। ফারাজ বলে উঠল, তোর বান্ধবীরা কি বলছিল রে? ট্যুরে যাওয়ার কথা, তাই তো? ইসরা ভয়ে ভয়ে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ। তখন ফারাজ বলে ওঠে, কোথাও যাওয়া চলবে না তোর, একা একা কোথাও যেতে হবে না তোকে। ইসরা ভয়ে ভয়ে আর কোনো উত্তরই দেয় না। খানিক বাদে একজন ছেলে এসে ওদের দুজনকে স্যান্ডউইচ দিয়ে চলে যায়। ইসরা চুপচাপ খেয়ে চলে যায়। ভার্সিটি ক্যাম্পাসে এক পাশে কিছু গাছের নিচে গোল গোল করে সিমেন্ট দিয়ে উঁচু জায়গা করা আছে। সেগুলোতে স্টুডেন্টরা বসে প্রায় সময় আড্ডা দেয়। সিয়ান আর তার বন্ধুরা সেখানেই বসে আছে। হঠাৎ সিয়ানের এক বন্ধু বলল, সিয়ান, তুই যে মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস, সেই মেয়েটাকে জানিস? সিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, আমি আবার কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি? জিয়াদ তখন নেকাছুরেই বলে ওঠে, ওরে বাবা রে, এমন করছে যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। তুমি না বললেও আমরা জানি, বুঝেছ, যে তুমি ওই ফার্স্ট ইয়ারে ইসরার প্রেমে হাবুডুবু খাচ্ছ। সিয়ান কিছু বলে না। জিয়াদ আবার বলে ওঠে, তুমি যেমন ছেলে ছিলে, তুমি পুরো চেঞ্জ হয়ে গেছো। মেয়েদেরকে নিয়ে পার্টি করা, ঘুরতে যাওয়া, এসব তো একেবারে ছেড়ে দিয়েছো। জাহিদও বলে ওঠে, হ্যাঁ, যেটা বলছিলাম আমি, ইসরা হচ্ছে ফারাজের বোন। সিয়ান খানিকটা অবাক হয়ে বলে উঠল, হোয়াট, ফারাজের বোন? জাহিদ তখন বলে ওঠে, হ্যাঁ। সিয়ান তখন বলল, তো কি হয়েছে? জাহিদ তখন বলল, তোর কি মনে হয় ফারাজ ওর বোনের সাথে তোর সাথে বিয়ে দেবে? হ্যাঁ। সিয়ান তখন বলে ওঠে, কি, প্রেমই হলো না আর তোরা বিয়ে অবধি চলে গেলি? তখন আবার জাহিদ বলে ওঠে, ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ না তুই বলেছিলি তুই ইসরা প্রেমে পড়িসনি, তাহলে এখন আবার প্রেম করার ইচ্ছে করছে কেন? সিয়ান তখন বলে ওঠে, এই আমি আবার কখন বললাম আমি ওর সাথে প্রেম করব? জাহিদ তখন বলে ওঠে, আরে তুই এইমাত্র তো বললি যে প্রেমই হলো না আর আমরা বিয়ে অবধি চলে গেলাম। সিয়ান তখন বলে ওঠে বিরক্ত হয়ে, দূর, তোদের সাথে তো কথা বলাই বেকার, তো আর থাক এখানে, আমি চললাম। জাহিদ তখন বলে ওঠে, এই শোন শোন, আর একটা কথা। সিয়ান তখন বলে ওঠে থেমে, কি, তাড়াতাড়ি বল। জাহিদ তখন বলে ওঠে, ফারাজ ইসরাকে ট্যুরে যেতে দেবে না। সিয়ান তখন বলে ওঠে, ফারাজ তো ওরকমই ঘাটতারা একটা। বলেই সিয়ান সোজা ভার্সিটি গেট দিয়ে বেরিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে বসে বসে ইসরা ট্যুরে যাওয়ার কথাটা নিয়ে ভাবছে সিয়ান।
ভার্সিটিতে বন্ধুদের সাথে ইসরার না যাওয়াটা নিয়ে ততটা মাথা না ঘামালেও বাড়িতে বসে একাই ভাবছে সিয়ান কি করে ইসরা ট্যুরে যাওয়াটা কনফার্ম করা যায়। এসব ভাবতে ভাবতেই সিয়ান জিয়াদকে কল দেয়। হ্যালো জিয়াদ। খানিকক্ষণ কথা বলার পরে ফোনটা রেখে সিয়ান আনমনাই হয়ে হাসে। ওর নিজের চেঞ্জ দেখে ওর নিজেই অবাক হয়ে গেছে যে সিয়ান কখনো কোনো মেয়ের দিকে ভালোভাবে ভালোবাসার নজরে দেখেনি, কোনোদিনও প্রেম ভালোবাসা এসব নিয়েই ভাবেনি, মেয়েদেরকে নিয়ে শুধু টাইম পাস করে যাচ্ছে। সেই সিয়ান একটা মেয়েকে নিয়ে এতটা ভাবছে, তবে কি সে ইসরার প্রেমে পড়ে গেল? এসব ভাবতে ভাবতেই মুচকি হাসে সিয়ান। পার্কের একটা বেঞ্চে বসে ইসিতা আর ফারাজ বসে আছে। ওরা দুজন অনেক আগে থেকে দুজন দুজনকে ভালোবাসে। ওদের দুজনের পরিচয়টা এক বিয়ে বাড়ির থেকে। ইসিতা বলে ওঠে, আমরা বিয়ে করব কবে? আজ অবাক হয়ে বলল, বিয়ে? তুমি তো এখন স্কুলে পড়ো, তোমার বাবা মা কি এখনই তোমাকে বিয়ে দেবে নাকি? ইসিতা তখন বলে ওঠে, এখন কি বলেছি নাকি, কলেজে ওঠার পর। আচ্ছা তুমি আমার ভাইয়ের সাথে কথা বলবে প্লিজ। ফারাজ তখন বলে ওঠে, তুমি ঠিক কি চাইছো বলো তো? ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে তারপর প্রেম করতে? ইসানের সাথে ফারাজ কোনো রকমে কথা বলতে চায় না, কারণ ও ভালো করেই জানে সিয়ানের বেস্ট ফ্রেন্ড ইসান, আর সিয়ানের সাথে ওর সম্পর্ক ভালো না যে ব্যাপারটা ইসান ও ভালো করেই জানে। তাই ও গিয়ে যদি ইসানকে বলেই ইশিতার কথা, তাহলে ইসান কখনোই রাজি হবে না। ও ভেবে রেখেছে ওর বাবা মাকে দিয়ে ইশিতাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। ফাজের কথায় ইশিতা বলে ওঠে, আমি কি সেটা বললাম নাকি তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে? কারণ পরে যদি ভাইয়া অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। ফাজ ইশিতার হাত শক্ত করে ধরে বলল, আমি সেটা হতেই দেব না, তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। ইশিতা হঠাৎ করেই বলে ওঠে, ওই দেখো ভাইয়া আসছে, চলো না তোমার সাথে আমি কথা বলিয়ে দেই। ইশিতার কথায় ফারাজ সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে দেখলো ঈশান আর ওর কিছু ফ্রেন্ড পার্কে আসছে। ফারাজ তাড়াতাড়ি তখন বলল, চলো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। ইশিতা তখন বলে উঠলো, কিন্তু কেন? চলো না ভাইয়ার সাথে কথা বলি। ফারাজ তখন বলে ওঠে, পরে কোনো এক সময় কথা বলা যাবে, এখন চলো চলো বলছি। এক প্রকার ইশিতাকে টানতে টানতেই নিয়ে যায় পার্ক থেকে। বেরিয়ে যায় ফারাজরা। পার্কের বাইরে এসে একটা রিক্সার উপর উঠে পড়ে দুজন। ইশিতা ফারাজ আর সিয়ানের শত্রুতার ব্যাপারে কিছুই জানে না। ইনফ্যাক্ট ফারাজের ফ্যামিলির ব্যাপারেও তেমন কিছুই জানে না। শুধু জানে ওর বাবা মা আর ছোট একটা বোনের সাথে ও থাকে। ও অনেকবারই বলেছিল যে ইশিতার ছবি দেখাতে ফারাজকে, কিন্তু ফারাজ কখনোই দেখায়নি। এই নিয়ে ইশিতা অনেক মন খারাপ করেছে। সন্ধ্যার নাস্তার টেবিলে বসে আছে ইসরাদের পরিবারের সবাই। ইসরার মা সঙ্গীতা বেগম সবাইকে নাস্তা পরিবেশন করতে করতে বলে ওঠেন, ফারাজের আব্বা তোমার সাথে একটা কথা ছিল। ইসরার বাবা তখন বলে ওঠে, কি কথা বলো? ইসরার আম্মু তখন বলে ওঠে, বলছিলাম কি ইসরাদের ভার্সিটি থেকে তো বান্দরবন ট্যুরে যাচ্ছে, বেশি দিন না, দুদিনের ব্যাপার, ইসরাও যেতে চায়। ইসরার বাবা তখন বলে ওঠে, মেয়ে মানুষ একা একা অত দূরে কোথাও যাওয়ার দরকার নেই। ইসরা তখন অনুরোধের সুরে বলে ওঠে, বাবা প্লিজ এবার যাই না, এখনো অবধি তো কখনো কোনো ফ্রেন্ডদের সাথে কোথাও আমি যাইনি। ভাই তখন বলে ওঠে, একা একা যাওয়ার দরকার কি? কোনো দরকার নেই। সঙ্গীতা বেগম তখন বলে ওঠে, তুইও তো যাচ্ছিস, তোর বোন তোর সাথে যাবে, তুই দেখে দেখে রাখবি, তাহলেই তো হয়। ইমারুর রহমান কিছু না বলে নাস্তা শেষ করে উঠে চলে যায়। ইসরা তখন অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। ঈশানদের বাড়িতে আজকে সবাই মিলে আড্ডা দিচ্ছে। শিয়ান সানভি ওরাও আছে। সেলিনা বেগম কিচেনে নাস্তা বানাচ্ছেন সবার জন্য, আর সবাই বসে ওরা সবাই আড্ডা দিচ্ছে। ঈশান তখন বলছে, এই সিয়ান, আর কতদিন মেয়েদেরকে নিয়ে এরকম করবি বলতো? মেয়েদেরকে নিয়ে টাইম পাস করছিস, পার্টি করছিস, বিয়ে তো করতে হবে বল, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। সিয়ানের মুহূর্তেই ইসরার চেহারাটা চোখে ভেসে ওঠে, ভাবনার জগতে হারিয়ে গেছে সে। সানভি তখন বলে ওঠে, ভাইয়া অলরেডি তো একজনের প্রেমে পড়ে গেছে, তাই ও নিজেকে চেঞ্জও করে নিয়েছে। ভাইয়া তো এখন পার্টিতেও যায় না, আর মেয়েদেরকে নিয়েও ঘোরে না। ঈশান সানভির কথা শুনে সিয়ানের দিকে তাকিয়ে বলে, এই তুই কোথায় হারালি? সানভি তখন বলে ওঠে, কোথায় আবার, আমাদের ভাবিকে নিয়ে ভাবনার জগতে হারিয়ে গেছে। ঈশান তখন সিয়ানকে বলে ওঠে, এই ওই মেয়েটা পিক দেখাতো, আমরা সবাই দেখি আমাদের হবু ভাবিকে। সেলিনা বেগম ঢুকতে ঢুকতে তখন বলে ওঠে, হ্যাঁ রে সিয়ান, মেয়েটার ছবি দেখাতো। সবার কথায় সিয়ানের ধ্যান ভাঙে। সিয়ান তখন বলে ওঠে, কোন মেয়ের ছবি? ঈশান তখন বলে ওঠে, যার ধ্যানে এতক্ষণ তুই হারিয়েছিলি সেই মেয়ের। সিয়ান তখন বলে ওঠে,
ওর কোনো ছবি নেই আমার কাছে। সানভি তখন বলে ওঠে, এই ভাইয়া মিথ্যে বলবি না একদম, তোর কাছে ছবি আছে। ইসান, ঈশিতা, সেলিনা বেগম ওরা সবাই জোরাজুরি করে, কিন্তু সিয়ান ছবি দেখায় না। শেষে ওরা এই নিয়ে বেশি মাথাও ঘামায় না। রাত 8টার কাছাকাছি সিয়ান তখন বলে ওঠে, আন্টি আমরা চলে যাচ্ছি। ইসান, বাই। সেলিনা বেগম তখন বলে ওঠেন, কোথাও যাওয়া চলবে না, তোমাদের জন্য এত কষ্ট করে খাবার রান্না করলাম, আর তোমরা এখনই চলে যাবে? বসো, রাতের খাবার খেয়ে তারপর যাবে। সিয়ান আর সানভি কোনো কথা বাড়ায় না, ওরা চুপচাপ আবারও বসে পড়ে। ওরা জানে ওরা যতই জোর করুক সেলিনা বেগম ওদের যেতেই দেবে না, সেটা ওরা ভালোভাবেই জানে। রাতের খাওয়া দাওয়ার পর সিয়ান আর সানভি একসাথে বাড়ি চলে যায়। আজ তাড়াতাড়ি ভার্সিটিতে আসে ইসরা। ক্লাসে ঢুকে বসতেই খানিক বাদে স্যারও আসে। যাদের নাম ট্যুরে যাওয়ার জন্য কনফার্ম হয়েছে তাদের নাম ঘোষণা করতে থাকে। যারা আজকে টাকা দেবে তারা দিবে, আর কাল পরশুর মধ্যে সবাই দিয়ে দেবে। আনিসুর রহমান ওদের প্রিয় টিচার, উনি ক্লাসের নামগুলো নিয়ে এসেছে। উনি সবার নাম বলার মাঝেই হঠাৎ করে বলে ওঠে, ফার্সিয়া ইসরা। নিজের নাম শুনে ইসরা উঠে দাঁড়ায়। অবাক হয়ে ইসরা বলে ওঠে, স্যার আমি তো যাব না, আমি তো কোনো নাম দিইনি। স্যার আনিসুর রহমান তখন বলে ওঠে, তোমার নাম কনফার্ম হয়ে গেছে, একজন দিয়ে গেছে তোমার নাম, সাথে তোমার ট্যুরের টাকাটাও দিয়ে দিয়েছে। ইসরা তখন অবাক হয়ে বলল, কিন্তু স্যার আমার বাড়ি থেকে তো যেতে দেবে না। আনিসুর রহমান তখন বলে ওঠে, ট্যুর যখন কনফার্ম হয়ে গেছে তখন তোমাকে যেতেই হবে। ইসরা তখন অবাক হয়ে বলল, কিন্তু স্যার আমার নাম দিয়েছে কে? উনি নাম বলতে যাবে ঠিক তখনই ওনার একটা কল আসে। উনি ক্লাস থেকে বেরিয়ে যায়। স্যার চলে যাওয়ায় সকল স্টুডেন্টরাই বেরিয়ে পড়ে ক্লাস থেকে। আপাতত দুটো ক্লাস অফ আছে তাই। শান্তি জেরিন ইসরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইসরা তখন চিন্তিত স্বরে বলে উঠল, কি হবে বলতো, কে আমার নাম দিয়ে দিয়েছে? জেন তখন বলে ওঠে, যে দিয়েছে তাকে তো আমার একটা বিশাল বড় থ্যাংক ইউ দিতে ইচ্ছা করছে, যেটা তুই করতে পারলি না সেটা সে করে দিয়েছে। ইসরা তখন বলে উঠল, এটাই তো সবচেয়ে বড় ঝামেলা, ভাইয়া জানলে তো, তাছাড়া বাবাও রাজি না। জেরিন তখন বলে ওঠে, টাকা যেহেতু দেওয়া হয়েছে আর ট্যুর যেহেতু কনফার্ম, তাহলে আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমাদের, কি বল শান্তি? শান্তিও তখন বলে ওঠে, একদম তাই। একটা রেস্টুরেন্টে বসে আছে সিয়ান, জিয়াদ আর জাহিদ। আজকে আর ভার্সিটিতে যায়নি ওরা, উদ্দেশ্য আজকে বাইরে আলাদা আড্ডা দেবে ওরা। জিহাদ তো বলে ওঠে, তোর ইসরা ট্যুরে যা কনফার্ম করে দিয়েছি। সিয়ান তখন বলে ওঠে, থ্যাংক ইউ, তোদের মতো এমন বন্ধু তো চাই যারা দরকারে হেল্প করবে। সাজিদ অবাক হয়ে তখন বলে ওঠে জিহাদের উদ্দেশ্যে, এই ওয়েট ওয়েট, কি বললি? এত দূর গড়িয়েছে সম্পর্ক? তারপর হাততালি দিয়ে পড়ে উঠল জাহিদ, বাহ বাহ বাহ, গ্রেট সিয়ান, ফাইনালি স্বীকার করলি যে তুই ওই মেয়েকে ভালোবাসিস। সিয়ান তখন বলে উঠল, ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি রে, জাস্ট ওর প্রতি আমার কিছু একটা ফিলিংস কাজ করে, এর বেশি কিছুই না। জাহিদ তখন বলে ওঠে, ও আচ্ছা তাই না, তাহলে জাস্ট ফিলিংসের জন্য কি তুই ওর ট্যুরে যাওয়া কনফার্ম করিয়েছিস জিহাদকে দিয়ে? জিহাদ তখন বলে ওঠে, ও বলছে না, কি হয়েছে? আমরা তো বুঝি যে আমাদের সিয়ান ফার্সিয়া ইসরার প্রেমে হাবুডুবু কাচ্ছে। তবে যাই বল, মেয়েটা দেখতে ভালো, অনেক শান্ত ভদ্র, অন্য সব মেয়েদের মতো না। আমাদের সিয়ানের সাথে বেশ ভালোই মানাবে, ভাবি হিসেবে একদম পারফেক্ট। সিয়ান তখন বলে ওঠে, এই তোদের বাজে বোকা বন্ধ করবি? জিহাদ তখন বলে ওঠে, কেন রে, বললে কি হয়? সিয়ান তখন বলে ওঠে, ওকে তাহলে তোরা এসবই বল, আমি চললাম। জিহাদ তখন বলে ওঠে, এই কোথায় যাচ্ছিস তুই? সিয়ান তখন বলে ওঠে, ভার্সিটিতেই যাচ্ছি। জাহিদ তখন বলে ওঠে, এই তুই না বললি আজকে ক্লাস করবি না? জিহাদ তখন সাজিদকে বলে ওঠে, আরে বুঝতে পারছিস না, আমাদের ভাবিকে দেখতে যাচ্ছে। সিয়ান এসব কথায় কান্না দিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেবে এমন সময় জিহাদ আর সাজিদ রেস্টুরেন্টের বিল মিটিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, এই আমাদের ফেলে কোথায় যাচ্ছিস? সিয়ান গাড়ি চালিয়ে চলে যেতে যেতে বলে উঠল, তোরা হেঁটে হেঁটে আয়, এটাই তোদের শাস্তি এসব উল্টোপাল্টা কথা বলার জন্য। জিহাদ তখন চেঁচিয়ে বলল, হ্যাঁ সত্যি কথা তো, সবসময় উল্টোপাল্টাই লাগবে তোমার কাছে। জিহাদ আর সাজিদ উপায় না পেয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ল। ভার্সিটির ক্যাম্পাসে এসে গাড়ি থেকে নামতেই কয়েকটা মেয়ে এসে ঘিরে দিল সিয়ানকে। একজন তো জড়িয়ে ধরেই বলল, হাই সিয়ান বেবি, হোয়াট হ্যাপেন? অনেকদিন ধরেই তো তুমি পার্টিতে যাচ্ছ না, আই মিস ইউ। সব মেয়েরাই এসব ধরনের নানান কথা বলতে লাগলো সিয়ানকে।
আর তখনই গেটের সামনে দিয়ে ইসরা আর ওর দুই বান্ধবী মিলে ক্লাস শেষ করে বেরিয়ে যাচ্ছিল। ওদের এখন একটাই উদ্দেশ্য, যেভাবে হোক বাড়ি গিয়ে ইসরার বাবাকে রাজি করানো। শিয়ানকে এভাবে এত মেয়ের সাথে দেখে ইসরা মনে মনে ভাবতে লাগলো, ইস কি ঢং। তখন এত নেকা সেজেছিল যেন মেয়েদের ব্যাপারে উনি খুবই সেনসিটিভ। ওই সময় ওই ছেলেটাকে কিভাবে মেরেছিল, আর এখন নিজেই মেয়েদেরকে নিয়ে মজে আছে। এসব ভাবতে ভাবতে ইসরা আর ওর বান্ধবীরা চলে গেল সেখান থেকে। ইসরাকে ভাবতে দেখে জেরিন জিজ্ঞেস করে উঠল, কি রে, কি ভাবছিস? বলে খেয়াল করলো ইসরা এখনও শিয়ানের দিকে তাকিয়ে আছে, তাই আবারও বলল, শিয়ান ভাইয়াকে দেখছিস? ইসরা তখন অবাক হয়ে বলল, কে শিয়ান? জেরিন তখন বলে ওঠে, ওই যে দাঁড়িয়ে আছে মেয়েদেরকে নিয়ে, আর তোকে যে সকালে ওই শাওন নামের ছেলেটার থেকে বাঁচালো। ইসরা তখন বলে ওঠে, ওর নাম শিয়ান? জেরিন তখন বলে ওঠে, হ্যাঁ, তুই জানিস না? ইসরা তখন বলে ওঠে, আমি কি করে জানবো বল? জেরিন তখন বলে ওঠে, ওনার নাম শিয়ান ইদরার। ওনাকে ভার্সিটি কেনা চেনে। ওনার থার্ড ইয়ারে পড়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে। এক কথায় ভার্সিটি সব মেয়েরা ওনার জন্য পাগল। ইসরা তখন বলে ওঠে, সকালে আমার সাথে এমন বিহেভ করছিল যেন উনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর এখন দেখ মেয়েদেরকে নিয়েই পড়ে আছে। জেরিন তখন বলে ওঠে, হ্যাঁ, উনি এমনই বড়লোকের ছেলে, বুঝতে পারছিস না? মেয়েদেরকে নিয়ে পার্টি করা, ঘুরে বেড়ানো, টাইম পাস করা, এটাই ওনার কাজ। ইসরা আর কিছু বলল না, একটা রিক্সা ডেকে ওদের নিয়ে উঠে পড়ল। শিয়ানের ব্যাপারে ওর একটা বাজে ধারণা অলরেডি তৈরি হয়ে গেছে। এদিকে শিয়ানে এখন রীতিমতো এসব প্রচণ্ড বিরক্ত লাগছে। সে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে ওর গালে সজোরে একটা চড় মেরে বলল, আমার থেকে এখন থেকে দূরে থাকবে, আমি এসবের মধ্যে আর নেই। মেয়েরা তখন গালে হাত দিয়ে ন্যাকামি করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমায় মারলে শিয়ান। শিয়ান তখন বিরক্ত হয়ে বলল, জাস্ট শাট আপ, আর একবারও ন্যাকামি করবে না। চলে যাও সবাই আমার সামনে থেকে, গেট লস্ট। বাকি মেয়েগুলো ভয়ে ভয়ে শিয়ানের থেকে দূরে সরে গেল। শিয়ান তাতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করছে। ওই মেয়েগুলো যখন ওকে ঘিরে ধরেছিল, তখন ইসরা আর ওর বান্ধবীরা যে ওইটা দেখেছে সেটা শিয়ানের চোখে পড়েছে। ইসরা তাকানো দেখেই শিয়ান বুঝে গেছে যে ইসরা এতক্ষণ ওর সম্পর্কে কি ভাবছে। এসব ভাবতে ভাবতেই শিয়ানের মাথাটা আরও বিগড়ে গেল। সব হয়েছে এই মেয়েগুলোর জন্য। জিহাদ তখন এগিয়ে এসে বলল শিয়ানকে, কুল শিয়ান, এত হাইপার হচ্ছিস কেন? শিয়ান তখন বলে উঠল, মেয়েগুলো জাস্ট মাথাটা গরম করে দিয়েছে, চল এখান থেকে। বলে জিহাদ আর সাজিদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবাই। বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে ইমারুর রহমান, তার সামনে সবাই বসে আছে শান্তি, জেরিন আর ইসরা। জেরিন তখন বলে উঠল, বলেছিলাম কি আঙ্কেল, ইসরা ট্যুরের টাকাটাও না কেউ একজন দিয়ে দিয়েছে, আর ওর ট্যুরটা কনফার্মও হয়ে গেছে। ইমারুর রহমান তখন গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, ওকে আমরা বাইরে যেতে দেব না একা একা। ইসরার বান্ধবী জেরিন তখন বলে ওঠে, কিন্তু আঙ্কেল, স্যাররা তো কিছুতেই মানছে না, বলেছে যেভাবেই হোক বাড়িতে ম্যানেজ করতে। ইসরার বাবা তখন বলে ওঠেন, তোমাদের স্যারকে বলো যে টাকাটা দিয়েছে তাকে ফিরিয়ে দিতে। শান্তি তখন বলে ওঠে, স্যাররা বলেছে ট্যুর কনফার্ম হয়ে গেলে টাকা আর ফিরিয়ে দেবে না। সঙ্গীতা বেগম ওদের সবার জন্য টি টেবিলে নাস্তা রাখতে রাখতে বলে উঠলেন, আমি বলি কি, ইসরা ট্যুর যেহেতু কনফার্ম হয়ে গেছে, তাহলে ওকে আটকে রেখে কী লাভ? যেতে দেওয়াটাই তো ভালো, ওর মনটাও ভালো হবে কোথাও থেকে ঘুরে আসলে। আর তাছাড়া শান্তি, জেরিন ওরা তো যাচ্ছেই। ইমারুর রহমান তখন বলে ওঠেন, আমি আর তুমি কি যাচ্ছি? ইসরার আম্মু তখন বলে ওঠেন, আমরা না গেলে কি হবে, ফারাজ তো যাচ্ছে, ওর বোনকে ও দেখে রাখবে। শান্তি তখন বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, প্লিজ রাজি হয়ে যান না, আমরা ওকে দেখে দেখে রাখবো, একদম চোখের আড়াল করব না। জেরিনা তখন বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, প্লিজ 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 রাজি হয়ে যান। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর ইমারুর রহমান সম্মতি দেয়। ফারাজ তখনই বাড়ি ফেরে। ফারাজ বলে ওঠে, বাবা, তুমি ওকে পারমিশন দিয়ে দিলে? ইসরার বাবা তখন বলে ওঠে, হ্যাঁ, এমনিতে তো কোথাও কোনোদিনও যায়নি, আর তাছাড়া তুমিও যাচ্ছ, ওর বান্ধবীরাও যাচ্ছে, তাই আমি ওকে যাওয়ার পারমিশন দিয়েছি। ফারাজ তখন একটু কিন্তু কিন্তু করেই পড়ে ওঠে। তাই বলে ইসরার বাবা তখন বলে ওঠে, ওর ট্যুরটা কনফার্ম হয়ে গেছে। ফারাজ অবাক হয়ে বলে ওঠে, কনফার্ম হয়ে গেছে মানে? সঙ্গীতা বেগম তখন বলে ওঠে, সেটা তোকে বুঝতে হবে না, পেট হয়ে খেতে আয়। ফারাজও এ নিয়ে আর ঘাঁটে না বেশি, রুমে চলে যায় ফ্রেশ হতে। জেরিন আর শান্তিকে সঙ্গীতা বেগম বসিয়ে রেখেছে
বলেছে একেবারে খেয়ে তারপর বিকেলে যেতে। তাই ওরাও হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। একসাথে সবাই লাঞ্চের পর শান্তি আর জেরিন ইসরার সাথে কিছু সময় কাটিয়ে বিকেলে ওরা বাসায় চলে যায়। শিয়ান ওর বন্ধুদের সাথে বাসায় আসার পর নিজের রুমে ঢোকে, সশব্দে দরজাটা লক করে দেয়। ওদের বাসায় একজন মেয়ে সার্ভেন্ট সানভিকে বলে ওঠে, আভা কি ব্যাপার বলুন তো, ভাইয়া আজকে রাগ কইরা এখনে রুমে ঢুকায় গেল কেন? সানভিও সেদিকে তাকিয়ে তখন বলে ওঠে, ভাইয়ার রাগ মনে হয় নাকে ডগায় নিয়ে ঘুরে, বেশি সিরিয়াস কিছু নিয়ে রেগে আছে মনে হয়, যার জন্য বন্ধুদের নিয়ে এভাবে রুমে ঢুকে দরজাটা লক করে দিয়েছে। সিয়ান রুমে ঢুকে বিছানায় বসে বেড সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নেয়। জিহাদ তখন বলে ওঠে, এত রাগ নিয়ে থাকার কি আছে, তুই তো ওই সব মেয়েদেরকে প্রশ্রয় দিয়েছিস, যার জন্য তোর সাথে এমন ব্যবহার তো ওরা করবেই। সিয়ান তখন বলে ওঠে, তোরা ওদেরকে জানিয়ে দিবি, বলে দিবি যে সিয়ান ইদরা নিজেকে বদলে নিয়েছে, চেঞ্জ হয়ে গেছে, এসব মেয়েদের নিয়ে পার্টি করে টাইম ওয়েস্ট করার মতো ইচ্ছে ওর নেই, ও এখন এসব আর করে না। জাহিদ তখন বলে ওঠে, ওকে বলে দেবো আমি, আর তার সাথে এটাও বলবো আমি যে আমাদের সিয়ান ইদরা এক রমণী প্রেমে হাবুডুবু খাচ্ছে বলে তোমাদের আর সময় দিতে পারবে না, এবং সেই রমণীর প্রেমে পড়ার পর থেকে সিয়ান ইদরা নিজেকে চেঞ্জ করে নিয়েছে। সিয়ান তখন রাগে চোখে তাকিয়ে জাহিদের দিকে তাকায়, বলে ওঠে, সিয়ান তোকে বলেছি এতগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতে, যা বলেছি শুধু সেটাই বলে দিবি। জিহাদ তখন বলে ওঠে, সেই সকাল থেকে তোর সাথে এখানে ওখানে ঘুরে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমার ভীষণ খিদে পেয়েছে, তাই নিয়ে চল তো কিছু খাবো। সিয়ান তখন বলে ওঠে, আমার খাওয়ার কোনো মুড নেই, তোরা যা। জিহাদ তখন বলে ওঠে, তুইও তো সকাল থেকে না খেয়ে আছিস, এখন আমাদের সাথে চল, কোনো কথা না। এই বলে সবাই প্রায় এক প্রকার টানতে টানতে সিয়ানকে নিয়ে ডাইনিংয়ে চলে গেল। সানভি আগে থেকে ডাইনিংয়ে বসা ছিল। সাজিদের উদ্দেশ্যে বলে উঠল সানভি, ব্যাপার কি বলো তো সাজিদ ভাইয়া, আজকে ভাইয়া এত রেগে আছে কেন? সাজিদ তখন বলে ওঠে, আর বলো না, তোমার ভাইয়া যে এতদিন যেসব মেয়েদের সাথে ঘুরতো সেই মেয়েরা আজকে এসে ওর সাথে গা ঘেঁষে কথা বলেছিল, আর সেটা আবার আমাদের হবু ভাবি ইসরা দেখে ফেলে, আর তার জন্যই সিয়ান মেয়েদের সাথে বাজে বিহেভ করে আর মেয়েদের উপর প্রচণ্ড পরিমাণে রেগে আছে, কেননা ওনার হবু বউ তো সব দেখে ফেললো এতগুলো মেয়ের সাথে ওনাকে, এখন সে নিশ্চয়ই ওনাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবছে, তার জন্য তোমার ভাই রেগে আছে। সানভি তখন বুঝবার ভঙ্গিমায় বলে উঠল, ও আচ্ছা তাই বলো। ওদের বকবকানিতে সিয়ান রেগে গিয়ে বলল, এই তো থামবি, খাবার খেতে এসেছিস খেয়ে নে, একটা কথাও না। সাজিদ আর জিহাদ একসাথে মুখে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। এরই মাঝে আরো 3টা দিন কেটে গেছে। এর মধ্যে ভার্সিটিতে সিয়ান আর ইসরাত দেখা হয়নি। আজ রাতে ওদের ভার্সিটি থেকে ট্যুরে যাওয়ার জন্য রওনা হবে, তাই ইসরা নিজের জামা কাপড় প্যাকিং করে নিচ্ছে। রাত 10:30টার বাস ছাড়বে। ওর আর ফারাজ একসাথে ভার্সিটির গেটের সামনে গিয়ে তারপর সবার সাথে বাসে উঠবে। এখন রাত 8:30 বাজে। ফারাজ এসে ইসরার সামনে বসে বলে, প্যাকিং করছিস? ইসরা তখন বলে ওঠে, ভাইয়া। ফারাজ তখন বলে ওঠে, ভালোই তো বাবা মাকে মানিয়ে নিয়েছিস। ইসরা তখন বলে ওঠে, কি করব ভাইয়া, সব সময় তো তুমিই যাও, আমাকে তো তোমরা কেউ যেতেই দাও না, আর তুমি তো যাচ্ছ, তোমার সাথে সাথে আমিও থাকবো। ফারাজ তখন মাথায় হাত বুলিয়ে বলে ওঠে ইসরাকে, তুই খুশি তো? ইসরা তখন বলে ওঠে, ভীষণ খুশি। ফারাজও মুচকি হেসে ইসরার মাথায় হাত বুলিয়ে বলল আবার, ওকে তাড়াতাড়ি কর, তারপর আবার রেডি হয়ে যেতে হবে। ইসরা তখন বলে ওঠে, ওকে ভাইয়া। আসলে ফারাজ শাসন করলেও ইসরাকে ভীষণ ভালোবাসে, নিজের ছোট বোন তো শাসন করলেও ভালোবাসার কোনো কমতি নেই, তবুও মেয়ে যেহেতু চিন্তা তো হয়ই, তাই তো একা ছাড়তে চাইনি। ফারাজেরও প্যাকিং শেষ, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশিতার সাথে কথা বলছে। ফারাজ ঈশিতাকে বলে ওঠে, আজকে রাতে আমরা ট্যুরে যাব। ঈশিতা তখন বলে ওঠে, তোমাকে ভীষণ মিস করব। ফারাজ তখন বলে ওঠে, আমিও সেম, তবে 2 দিন পরেই চলে আসছি আমি। ঈশিতা তখন বলে ওঠে, আমার কাছে তো 2 দিন 2 বছর মনে হবে। ফারাজ তখন বলে ওঠে, আমি তো একেবারে কোথাও যাচ্ছি না, মন খারাপ করো না, আমি 2 দিন পরেই চলে আসছি। ঈশিতা তখন বলে ওঠে, ওকে। ফারাজ তখন বলে ওঠে, দেখো এভাবে মন খারাপ করে থাকলে কিন্তু আমারও মন খারাপ হয়, তখন আমি ট্যুরে গিয়ে এনজয় করতে পারবো না। ঈশিতা তখন বলে ওঠে, ওকে বাবা, মন খারাপ করছি না, এনজয় করে এসো। ফারাজ তখন বলে ওঠে, ইসরাও যাচ্ছে। ঈশিতা তখন বলে ওঠে, তাই তোমরা তো ওকে কোথাও যেতেও দাও না। ফারাজ তখন বলে ওঠে,
তবে এবার ওকে নিচ্ছি। প্রথমে রাজি হইনি, কিন্তু পরে ভাবলাম থাক, মানুষের জীবনে আনন্দেরও তো দরকার আছে, মনটাও ভালো হওয়া দরকার। আর তাছাড়া অনেকদিনও ও কোথাও ঘুরতে যায়নি, ঘুরতে গেলে ওর মনটা ভালো হবে। ঈশিতা তখন বলে ওঠে, ভালো করেছ। আচ্ছা তুমি সাবধানে যেও, পৌঁছে একটা ফোন দেবে কেমন? রাখছি, বাই। ফারাজ তখন বলে ওঠে, ওকে বাই। কথাটা বলেই দুজনেই ফোনটা কেটে দেয়। ফারাজ আর ইসরা দুজনে বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। এখন 10টা বাজে অলরেডি, 10:30টায় বাস ছাড়বে। দুজনে রিক্সা নিয়ে এসেছে। ফারাজ এখন আর বাইক আনেনি, কারণ বাইক আবার বাড়িতে রেখে আসার একটা ব্যাপারও আছে। মোট 8টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে। ওদের ভার্সিটি থেকে বান্দরবনের উদ্দেশ্য মোট 8টা বাস যাচ্ছে। এখান থেকে বান্দরবান শহরে পৌঁছাতে 2.5 ঘন্টার মতো লাগবে। তারপর আবার সেখানে থেকে রুমা বাজার যেতে আরও প্রায় 2 ঘন্টার মতো লাগবে। শিয়ান ওদের বাসের সামনে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। জিহাদ তখন বলল, বাসে ওঠে এবার শিয়ান, লেট হয়ে যাবে তো আমাদের। তখন শিয়ান এদিকে ওদিকে তাকিয়েই বলে উঠল, তোরা বাসে উঠে যা, আমি একটু পরে আসছি। জাহিদ তখন বাঁকা হেসে বলে উঠল, নিশ্চয়ই তুই ইসরাকে খুঁজছিস। শিয়ান সাজিদের কথায় পাত্তা না দিয়ে জাহিদের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই ফার্সিয়ার ট্যুরটা কনফার্ম করেছিস তো? সাজিদ তখন বলে ওঠে, আরে হ্যাঁ রে বাবা, আমি নিজে হাতে গিয়ে টাকা দিয়ে এসেছি। বলে সামনে তাকিয়ে দেখলো ফার্সিয়া আসছে। শিয়ানকে হালকা ধাক্কা দিয়ে বলে উঠল সাজিদ, যাকে এতক্ষণ ধরে খুঁজেছিলি, ওই দেখ চলে এসেছে। শিয়ান তখন জিহাদের কথায় সামনে তাকাতেই দেখল ফার্সিয়া আর ফারাজ আসছে। শিয়ানের ঠোঁটে কোণে হাসি ফুটে উঠল। ফার্সিয়াকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। পরনে সাদা চুড়িদার, চুলগুলো পিঠে ছড়ানো, মুখে তেমন সাজ নেই, তবুও খুবই সুন্দর লাগছে। এতে যেন মেয়েটাকে অপসরা লাগছে। শিয়ান মুগ্ধ দৃষ্টিতে ইসরাকে দেখে যাচ্ছে। জিহাদ তখন ধাক্কা দিয়ে বলে ওঠে, এভাবে দেখিস না ভাই, ভাই দেখলে তো তোর খবর হয়ে যাবে। শিয়ান জাহিদের কথায় হুঁশে পেরে জিহাদের দিকে তাকিয়ে বলল, বাসে ওঠ। ইসরাকে আসতে দেখেই শান্তি আর জেরিন এগিয়ে এলো। শান্তি এগিয়ে এসে বলল, এতক্ষণ লাগলো তোর আসতে? ইসরা তখন বলে ওঠে, সরি রে, রেডি হতে একটু লেট হয়ে গেছে। ফারাজ তখন ওদেরকে সবাইকে বলে ওঠে, তোরা বাসে উঠে যা, একটু পরেই বাস ছাড়বে। এই বলে ফারাজ নিজের ফ্রেন্ডদের কাছে চলে গেল। টিচাররা সবাইকে চেক করে নিচ্ছে, সবাই এসে পৌঁছেছে কি না। বেশি স্টুডেন্ট হওয়ায় বাসে 2 সিটে 3 জন করে বসেছে। ইসরা, জেরিন আর শান্তি একসাথেই বসেছে তারা 3 জন। ইসরা চুজ করে উইন্ডো সিট নিয়েছে। ওর এক কথা, উইন্ডো সিট ছাড়া বসবেই না। এই নিয়ে শান্তির সাথে অনেকক্ষণ ধরে তর্কও করেছে। শেষে শান্তি হাল ছেড়ে দিয়ে তার পাশে মাঝখানে বসে পড়েছে। শিয়ানদের বাসের পাশাপাশি তার কর্ণ ছিল ইসরাদের বাস। ইসরা পাশে তাকাতেই দেখলো পাশের বাস থেকে শিয়ান ঠিকই ওর দিকে তাকিয়ে আছে। ইসরা তাড়াতাড়ি করে সামনের দিকে তাকায়। কেন যেন অনিচ্ছা সত্ত্বেও ওর চোখ যায় বারবার শিয়ানের দিকেই। এই নিয়ে কয়েকবার চোখাচোখি হয়ে গেছে দুজনের। আর তার পরপরই ইসরা বারবার চোখ সরিয়ে নিয়েছে। ইসরা এমন কাণ্ডে শিয়ান হেসে দেয়। 10টা 40 বাজে, বাস ছেড়ে দিয়েছে বান্দরবনের উদ্দেশ্যে। যদিও 10:30টায় ছাড়ার কথা ছিল, তবে সবাই এসে পৌঁছাতে পৌঁছাতে আরও 10 মিনিট লেট হয়ে গেছে। স্যাররা রাতের খাবারটা গাইতে দিয়ে দিয়েছে। ইসরা তেমন একটা খিদে ছিল না, তাই ও অর্ধেকটা খাবার খেয়েছে, আর বাকি অর্ধেকটা শান্তিকে দিয়ে দিয়েছে। শান্তি একটু রাগ দেখানোর ভঙ্গিমায় বলে উঠল, এই আমি আর কত খাবো বলতো? তুই নিজে অর্ধেকটা খেলি, আর আমাকে আর অর্ধেকটা সহ দিয়ে দিলি। ইসরা তখন বলে ওঠে, তুই এমনিও খেতে ভালোবাসিস, আর নাটক করিস না, খেয়ে নিতে পারবি। শান্তি ওর দিকে অসহায় চোখে তাকিয়ে বলে ওঠে, আজকের পেটে জায়গা নেই রে দোস্ত। ইসরা তখন বলে ওঠে, আরে খেয়ে নে, পারবি পারবি, ঠিকই খেয়ে নিতে পারবি। শান্তি কোনো রকমে ওই খাবারটাও খেয়ে নিয়েছে। খাবারটা আর নষ্ট হতে দেয়নি। এখন দুজনের মাঝে বসে বেচারা নাজেহাল অবস্থা, একটু নড়বার চড়বার জায়গা নেই। শান্তি বলে ওঠে, এই জেরিন, একটু বের হ না প্লিজ, আমি একটু দাঁড়াবো। জেরিন তখন বলে ওঠে, চুপচাপ বসে থাক এক জায়গায়, এত উঠতে পারবো না আমি। শান্তি তখন বলে ওঠে, তোরা আমার একটাও বান্ধবী না, তোরা তো আমার শত্রু। একে তো একজন জোর করে খাওয়ালো, আর তুই একটু বের হতেও দিচ্ছিস না। আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব আবার। ইসরা তখন বলে ওঠে,